10 নাম্বার লেকচারে শুরুতেই লেকচারটা যেহেতু লাস্ট ক্লাস, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই সুস্থ থেকে সুন্দর করে পড়াশোনা করো, পড়াশোনা শেষ করে নাও। ইনশাআল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে। হয়তোবা খুব শীঘ্রই তোমাদের পরীক্ষার মূলত সব নোটিশ দিয়ে দিবে, আশা করছি সবকিছু জানতে পারবা। তো মানসিকভাবে তোমরা প্রস্তুতি নাও যে হয়তোবা এই 1 মাস তোমাদের কাছে একদম ফুল তোমরা সময়টা পাবা। এই জানুয়ারি মাস পুরোটাই তোমরা সময় পাবা। দেখো, যাদের কোনো কারণে কোনো পড়া পিছায় আছে, লাইফে সেকেন্ড চান্স খুব কমই মানুষ পায়, ঠিক আছে? তো তোমাদের এটা একটা গ্রেট একটা সেকেন্ড চান্স, আর একটা বিশাল সুযোগ যে তোমরা একটা সুযোগ পাচ্ছ। তো পারলে একটু চেষ্টা করো। মনে করো তোমার ফ্রেন্ডের মনে করো প্রিপোজিশন শেষ, তোমার এখনো শেষ হয়নি, তো তোমার একটা খারাপ লাগার কথা। তো হয়তো তোমার অর্ধেক শেষ, তো তোমার হাতে যে সময়টুকু আছে এখনো, তুমি দেখো খেয়াল করে, তুমি যদি টানা বাসায় পড়াশোনা করো, দেখো কিন্তু তাকে তুমি ধরে ফেলতে পারতেছো। তোমার মনে করো অ্যাকাউন্টিং রিভিশন দেয়া হয় নাই, তোমার একটা বন্ধু রিভিশন দেয়া হয়ে গেছে, বা তোমার একটা বন্ধু অ্যাকাউন্টিং এর বাকি 9টা লেকচার খুব ভালো পারে, যতগুলো প্রবলেম ছিল সেগুলোও সে সলভ করায় নিয়ে নিছে। এখন তুমি তার থেকে পিছায় আছো, তুমি তার চেয়ে আগায় না যেতে পারলেও তার অন্তত সমান হতে পারবা। সেটা হচ্ছে তুমি জানুয়ারির মধ্যে তুমি এই 9টা লেকচার তুমিও খুঁটিনাটি করে ভালো করে শেষ করে ফেলতে পারো। শেষ করে তারপর যে কোনো জায়গায় প্রবলেম থাকলে এই লাস্ট মোমেন্টের যে সলভ ক্লাসগুলো আছে সেগুলোকে কাজে লাগাইতে পারো। কারণ এরপরে তো আর এই সলভ ক্লাসগুলো শেষ হয়ে গেলে তো তখন আর বেশি সলভ করার সুযোগ পাবা না। যাই হোক, সবকিছু মিলে ওভারঅল বলতেছি যে পড়াশোনাটা যেন সবকিছু ঠিকঠাক অনুযায়ী করো। কারণ আলটিমেটলি একটা জিনিস খেয়াল করো, সবাই যেটা বলে, সব স্টুডেন্টরাই বলতেছে কি যে সব স্টুডেন্টরা তো অনলাইনে ক্লাস করছে, তাহলে হয়তোবা সবাই হয়তোবা খুব ভালো পড়তেছে না, তাহলে আমি হয়তোবা একটু ভালো পড়লেই হয়তোবা চান্সটা পেয়ে যাবো। এটা সব স্টুডেন্টরা বলতেছে। অ্যাকচুয়ালি এভাবে বলতে বলতে আলটিমেটলি সব স্টুডেন্টই পড়াশোনা করতেছে, ঠিক আছে? তো আলটিমেটলি যেহেতু সব স্টুডেন্ট পড়াশোনা করতেছে, তার মধ্যে একটা প্রতিযোগিতার মধ্যে পড়ে গেলাই। এমন তো না যে তোমাদের 50,000 যদি পরীক্ষার্থী হয়, 30,000 পরীক্ষার্থী পরীক্ষাই দিবে না, এমন তো না, তাই না? পরীক্ষা কিন্তু আলটিমেটলি যারা আবেদন করবে ওই 50,000 সবাই আবেদন করবে এবং সবাই পরীক্ষা দিবে। এবং এর মধ্যে ম্যাক্সিমাম এখানে অন্তত পক্ষে সবাই এই ভার্সিটি কোচিংটাতে এসে চেষ্টাটা করে। ক্লাসের লাস্ট বয় যে আছে সে পর্যন্ত এইটুকু মোটিভেটেড যে না, আমার তো শেষ মুহূর্তে একটা চেষ্টা করে যেতে হবে। খেয়াল করে দেখো, এটা ফার্স্ট বয়ও যেমন চেষ্টা করতেছে, লাস্ট বয়ও চেষ্টা করতেছে। হ্যাঁ, চেষ্টার ধরন আলাদা, পড়াশোনার স্টাইল আলাদা, একটা মানুষের ক্যাপাসিটি আর একটা মানুষের ক্যাপাসিটির সাথে মিলবে না, এটা স্বাভাবিক। তার মানে এই না যে তারা চেষ্টার কমতি করতেছে, তো তারা কিন্তু চেষ্টাটা সবসময় ঠিকই করে যাচ্ছে। তো নিজেকে মনে করো না কেউই যে তুমি অনেক আগায় আছো, অন্যরা পিছায় আছে। খেয়াল করে দেখো, তুমি যদি তোমার ব্যাচের ফার্স্ট হয়ে থাকো তাহলে চিন্তা করো ফার্স্ট ব্যাচের তাইলে ফার্স্ট কে। আবার এখানে যদি ফার্স্ট ব্যাচে কেউ একজন ফার্স্ট হয়ে থাকে তাহলে চিন্তা করো সারা ঢাকা শহরে কতগুলো কোচিং আছে, সবগুলো কোচিং এর ফার্স্ট কে। আবার সারা ঢাকা শহরের কোচিং এর ফার্স্ট যদি চিন্তা করো, তাহলে আবার সারা বাংলাদেশে যত কোচিং আছে সবগুলো কোচিং এর ফার্স্ট কে। আলটিমেটলি কেউই কিন্তু খুব বেশি আগায় নাই তোমরা। সো নিজেদেরকে মনে করবা, এই যে আমি একটা কথা বলি, স্টে হাংরি, ঠিক আছে? মনে করবা যে এখনো অনেক বাকি জানার, পড়তেই হবে, আবার পড়তে হবে, রিভিশন দিতে হবে। লাস্ট মোমেন্টে আইসা ছাইরা দিও না, গা ছাড়া দিও না, একবারে গোড়ার ডিম সব শেষ, ঠিক আছে? তো এটা জাস্ট একটু ধরে রেখে পরীক্ষাটা পর্যন্ত এই এনার্জিটা পরীক্ষা পর্যন্ত নিয়ে যাও সবাই। হ্যাঁ, আশা করছি সবাই সুস্থ থেকে পড়াশোনাগুলো করবা ঠিক মতো। এখন পড়াশোনা শুরু করা যাক। স্যার, একটা মোটিভেশনাল বক্তব্য দিয়ে দিলাম আপনাদেরকে ফ্রিতে, ঠিক আছে? লেকচার 10-এ আজকে আমরা আলোচনা করছি, প্রথমেই রয়েছে হচ্ছে একটা জায়ান্ট, সবচেয়ে কঠিন টাইপের একটা ম্যাথ, স্টুডেন্টরা কলেজেও এটাকে ভয় পাইতো। সেটা হচ্ছে প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ অধ্যায়ের কুরিন সঞ্চিতি পার্ট। তো কুরিন সঞ্চিতি পার্টে অনেকেই কলেজে অনেকভাবে করে এসেছি ম্যাথটা, অনেকভাবে অনেক মেথডে ম্যাথটা করে আসছি। তো তাদেরকে আমি বলবো যে একটু আজকের জন্য আমি যে মেথডটা বলতেছি বা আমি যে কথাগুলো বলতেছি একটু কাইন্ডলি দেখতে হবে।
কষ্ট করে দেখতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, না হলে ওই যে ঘোড়ার ডিম হয়ে যাবে। অর্থাৎ মানে তোমরা তোমাদের স্টাইলে করতেছো ঠিকই, কিন্তু অ্যান্সার মিলতেছে না। ঠিক আছে, বা আমরা যখন ক্লাসের ফার্স্ট বয়কেও পড়াই, তখন আমরা তো তার মানে মেথডটা দেখি যে সেইটাকে কলেজে যে স্টাইলে সলভ করতো সেই স্টাইলে সলভ করে ফেলে, কিন্তু আলটিমেটলি তো অ্যান্সারটা তার কারেক্ট আসে না, বুঝছো? তো অ্যান্সার কারেক্ট না আসার কারণে তো হতাশ হয়ে যায়। তখন বলি যে যেহেতু এটা ভার্সিটি অ্যাডমিশন কোচিং, কিছু কিছু জায়গায় একটু এক্সট্রা কিছু অ্যাড হয়। ঠিক আছে, এমন না যে সব চেঞ্জ, কিছু জায়গা যেহেতু এক্সট্রা অ্যাড হয়েছে, চেঞ্জ হয়েছে, সেই জায়গাটা করে আমরা কি করব, এক্সট্রা করে শিখবো। শিখতে পারলে তাহলে ইনশাল্লাহ আমাদের আর প্রবলেম হবে না। তো আশা করছি স্ক্রিনেও দেখা যাচ্ছে তোমাদের সামনে, স্ক্রিনে আমার রয়েছে হচ্ছে কুরিন সঞ্চিতি সম্পর্কিত বিষয়গুলো। কুরিন সঞ্চিতিগুলো যদি একবারে ডিরেক্টলি বলি, কুরিন জিনিসটা কি? কুরিন জিনিসটা হচ্ছে সোজা কথা, আমাদের আশেপাশে বহুত স্যাসরা কাস্টমার আছে। ঠিক আছে, এই স্যাসরা কাস্টমারদেরকে আমরা একটা পরিভাষা, অ্যাকাউন্টিং পরিভাষা, একটা ভালো নাম দিয়েছি। ঠিক আছে, তো এই ভালো নামটা হচ্ছে তার অনাদায়ী দেনা বা কুরিন। এটাতে তার আকিকা দেওয়া হয়েছে, বুঝছো? একেবারে ছাগল কুরবানি করে এই আকিকা দেওয়া হয়েছে যে স্যাসরা কাস্টমার গুলার নাম হবে এখন থেকে কুরিন, অনাদায়ী দেনা, সন্দেহজনক দেনা। ঠিক আছে, এই নামগুলো দেওয়া হয়েছে। তো আমরা বুঝলাম এখানে যে কুরিনের আর কি কি নাম থাকতে পারে। কুরিনকে, তোমরা সবাই খাতা নিয়ে রেডি থেকো, কুরিনকে অনাদায়ী দেনা বলা যাবে, অনাদায়ী পাওনা বলা যাবে, এবং সর্বশেষ সন্দেহজনক পাওনা বা সন্দেহজনক দেনা বা সন্দেহজনক ঋণ সঞ্চিতি, সন্দেহজনক দেনা একটা লিখলেই হবে। সন্দেহজনক কথাটা পাইলেই বুঝে যাবে যে এটা অ্যাকচুয়ালি কুরিন সঞ্চিতির কথাই বলতেছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আসছে, মনে করো একবার সন্দেহজনক দেনা নাম দিয়ে আসছে, একবার না আসছে কুরিন নাম দিয়ে, সবচেয়ে এই অনাদায়ী দেনা নাম দিয়ে সবচেয়ে বেশি আসছে। আলটিমেটলি আমার যেহেতু প্রত্যেকটা নামই আছে, তো আমাদের জানতে হবে স্যার সবগুলো নাম। তাহলে এদেরকে তো আমি ডিরেক্টলি খাঁটি বাংলায় বলি, এরা হচ্ছে স্যার স্যাসরা কাস্টমার আমাদের। তো এই স্যাসরা কাস্টমারদেরকে তো সোজা করতে হবে। টাকা তো আমরা সবসময় চেষ্টা করবো যেন আমাদের টাকা লস না যায়, আমরা টাকা তুলে নিয়ে আসবো। এটা একটা কোম্পানির পলিসি। তারা অবশ্য অনেক বিভিন্ন ধরনের মেথড ব্যবহার করে তেনাদের কাছ থেকে তারা টাকাটা আদায় করার চেষ্টা করে। একবারে আদায় সর্বশেষ না করতে পারলে মামলা পর্যন্ত করে দেয়, বুঝছো? যাই হোক, আমরা এখন এখানে কুরিন সঞ্চিতি সম্পর্কিত ম্যাথ গুলা শিখবো। তোমরা একটু স্ক্রিনে তাকাও। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে কুরিন সঞ্চিতি লিপিবদ্ধ করা বা জাবেদা দেয়ার, লিপিবদ্ধ করা বলতে কিন্তু জাবেদাকে বোঝায়। তো জাবেদা দেয়ার দুইটা পদ্ধতি রয়েছে। এক নম্বর পদ্ধতি হচ্ছে সরাসরি পদ্ধতি, আর একটা পদ্ধতি হচ্ছে সঞ্চিতি পদ্ধতি। সরাসরি পদ্ধতিটা যেটা তোমাদের স্ক্রিনে এখন রয়েছে সামনেই দেখতে পারো, সরাসরি পদ্ধতির মধ্যে যেটা বলা হচ্ছে যে আমরা এক্সট্রা করে কোনো সঞ্চিতি রাখবো না। ঠিক আছে, আমরা কোনো সঞ্চিতি রাখবো না। আমাদের আজকে আমরা জানতে পারছি যে এই দেনাদার আমাকে 5,000 টাকা দিতে পারবে না, তো দেনাদারের মধ্য থেকে 5,000 টাকা মাইনাস করে দিয়ে দিব। তার মানে যেদিন আমরা জানতে পারবো শুধুমাত্র যে কোন দেনাদারটা টাকা দিচ্ছে না, সেদিন শুধুমাত্র এখানে আমরা জাবেদাটা দিব। এখানে কোনো আমরা আইডিয়া করব না, অনুমান করব না যে আমাদের আগামী বছরে 10% কুরিন সঞ্চিতি হতে পারে, এরকম কোনো অনুমান হবে না। সরাসরি পদ্ধতি বলতেছে যেদিন কোনো দেনাদার টাকা দিবে না আমরা বুঝতে পারবো, হ্যাঁ অনেক রিকোয়েস্ট করছি, চাইছি, হাতে পায়ে ধরছি, তারপরও টাকা দিচ্ছে না, তখন বুঝবো যে ওকে আমার কি করতে হবে, কুরিন হিসাবে অবলোপন করতে হবে। তো কুরিন হিসাবে যখন আমি সরাসরি পদ্ধতিতে অবলোপন করছি, তখন একটু জাবেদাটা খেয়াল করো। জাবেদাটা হচ্ছে কুরিন খরচ মানে অনাদায়ী দেনা খরচ ডেবিট, দেনাদার ক্রেডিট। তাহলে অনাদায়ী দেনার ডেবিট, দেনাদার ক্রেডিট করলে আমার আসলে প্রভাবটা কি দাঁড়াচ্ছে এটা খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে স্যার আমাদের ব্যয় বৃদ্ধি পাচ্ছে এন্ড সম্পত্তি হ্রাস পাচ্ছে। তাহলে এখানে যেহেতু কুরিন আমার হইলো, তাহলে কুরিন পুনরুদ্ধার হবে। কুরিন যদি পুনরুদ্ধার হয় তাহলে কি হবে, টাকাটা চলে আসছে। তো এক্ষেত্রে যেহেতু আমি কোনো সঞ্চিতি রাখি নাই, আমাকে কি করতে হবে, আমার ডিরেক্টলি নগদান হিসাব ডেবিট, আর কুরিন পুনরুদ্ধার এটা একটা অ্যাকাউন্ট, মানে এটা একটা খতিয়ান, আলাদা একটা খতিয়ান, এটা আমাদের একটা আয় হবে। কারণ আগে তো আমি কুরিন খরচকে ব্যয় হিসাবে লিখে দিছি,
ওই ব্যয়টাকে তো আবার আমি তুলে নিয়ে আসতে পারবো না উপরে, হ্যাঁ, ওটা বাদ। আমরা এখন কুরিন পুনরুদ্ধার নামে একটা নতুন আয়ের অ্যাকাউন্ট খুলেছি। এই হচ্ছে কাজ। এটা জাস্ট সিম্পলি স্যার মুখস্থ করবো। এই পয়েন্টটুকু, জাবেদার পয়েন্টটুকু সিম্পলি লেকচার শিট দেখে মুখস্থ করবো। আর 2-3 বার পড়লেই মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এর পরবর্তীতেই রয়েছে আমাদের সামনে যে সঞ্চিতি পদ্ধতিতে কিভাবে আমরা কুরিন সঞ্চিতির জাবেদাগুলো অন্তর্ভুক্ত করি। জাবেদা খুবই কম আসে আমাদের, কিন্তু কুরিন সঞ্চিতির ম্যাথ আসে সবচেয়ে বেশি। তো আমি একটু পরেই ম্যাথে চলে যাব এবং ম্যাথ যত আইটেমের ম্যাথ আছে প্রত্যেকটা আইটেমের আমি একটা করে ম্যাথ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে সঞ্চিতি পদ্ধতির মধ্যে কি বলতেছে অ্যাকচুয়ালি, সঞ্চিতি পদ্ধতিটা একটু বোঝার বিষয় আছে। সেটা হচ্ছে স্যার, আমরা যদি 2010 সাল থাকি, 2011 সাল, আমরা সামনের দিকে যেতেই থাকবো আর কি, সামনের দিকে যেতে থাকবো। তো এখানে আমাদের মূলত অ্যাকাউন্টিং এর কিছু পদ্ধতি আছে, যেটা হচ্ছে যে ব্যয় স্বীকৃতি নীতি এবং রক্ষণশীল নীতি। এই দুইটা নীতি বলতেছে যে একটা বছরে যত টাকা ব্যয় সংগঠিত হয় উক্ত বছরে সবগুলা ব্যয়ই দেখাতে হবে ব্যয় হিসাবে। তাহলে এবং রক্ষণশীল নীতি বলতেছে যে সম্ভাব্য কোনো ব্যয় যদি থাকে তাহলে সেই ব্যয়টাকেও ব্যয় হিসেবে ধরতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠানের ব্যয়কে বেশি দেখাতে হবে। এটা রক্ষণশীল নীতি বলে। রক্ষণশীল নীতি বলে চলতি সম্পদ কম দেখাতে হবে এবং তার সাথে সাথে ব্যয়কে বেশি দেখাতে হবে। তাহলে আমরা যে আগামী বছরে আমার যে কুরিন হতে পারে, আগামী বছর যে আমার কুরিন হতে পারে সেটা আমি আগে থেকে অনুমান করব, আমি আগে থেকে আইডিয়া করে নিব। তাহলে আমার কি হইলো, আগে থেকেই একটা ব্যয় আমি অলরেডি দেখাই দিচ্ছি, কারণ আমার সম্ভাব্য একটা ব্যয় হয়ে যাচ্ছে আগামী বছর। তার মানে আমি 2011 সালের কুরিনটাকে 2010 সালে অনুমান করে নিচ্ছি। তার মানে 2012 সালের কুরিনটাকে 2011 সালেই অনুমান করে নিচ্ছি। মানে আমরা অ্যাকচুয়ালি আগের বছরেই অনুমান করে নিয়ে আসি অ্যাকচুয়ালি, যার কারণে আমরা আগের বছরেই কুরিন সঞ্চিতিটা রাখার জাবেদা দিই। অর্থাৎ আমরা জাস্ট কি করতেছি, এই 2010 সালে একটা মনে করো মাটির বক্স বলবো বা যেখানে হোক একটা টাকার বক্স, একটা টাকার বক্সের মধ্যে আমরা টাকাগুলো রেখে দিচ্ছি। এখানে আমরা টাকা রেখে দিচ্ছি, এই টাকা দিয়ে মূলত হচ্ছে কুরিন সঞ্চিতির আমরা অ্যাকাউন্টটা খুলতেছি। এই বক্সের মধ্যে আমরা টাকা রেখে দিছি। তাহলে এই বক্সে আমরা মনে করো 21 সালে কুরিন হতে পারে সেই আইডিয়া করে আমরা 2010 সালেই আগে থেকে একটা বক্সের মধ্যে আলাদা করে সঞ্চিতি রাখতেছি বা টাকাগুলো জমা রাখতেছি। এটাকেই বলা হয় সঞ্চিতি পদ্ধতি। ঠিক আছে, আমরা আইডিয়া করলাম আমাদের 10,000 টাকা কুরিন হয়ে যেতে পারে 2011 সালে। তার মানে আমি 10,000 টাকা কুরিন সঞ্চিতি রাখবো, এই বক্সের মধ্যে 10,000 টাকা রেখে দিলাম। তাহলে বক্সের মধ্যে আমি কুরিন সঞ্চিতি যখন সৃষ্টি করছি, খেয়াল করে দেখো, হিসাবকাল শেষে কুরিন সঞ্চিতি সৃষ্টি অথবা কুরিন সঞ্চিতি বৃদ্ধি যদি করতে চাই, তাহলে আমার জাবেদাটা কি দাঁড়াচ্ছে, কুরিন বা অনাদায়ী দেনা ডেবিট আর কুরিন সঞ্চিতি ক্রেডিট বা অনাদায়ী দেনা সঞ্চিতি ক্রেডিট। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু টাকাটা আগেই জমা করে রাখলাম। আমরা কিন্তু এখনো জানি না যে 11 সালে কত টাকা পাওয়া যাবে না দেনাদারের কাছ থেকে, আমরা কিন্তু এখনো এটা জানি না। তবে আমরা আগে থেকেই আইডিয়া করে নিছি 10,000। এখন ঘটনা কিন্তু দুইটাই হতে পারে, 10,000 টাকার চাইতে বেশিও হতে পারে, 10,000 টাকার চাইতে কমও হতে পারে। আচ্ছা, তো আমরা সঞ্চিতি এই বক্সের মধ্যে রেখেছি 10,000 টাকা, এই বক্সের মধ্যে আমরা টাকা রেখেছি 10,000, ধরে নাও আমার 6,000 টাকা, হ্যাঁ 6,000 টাকা হচ্ছে কুরিন হয়ে গেছে পরবর্তী বছরে। তাহলে এখন বলো ওই বছরে তাহলে কুরিন সঞ্চিতির বক্সের মধ্যে আর কয় টাকা আছে, আগের টাকা আছে আর মাত্র 4,000 টাকা। তারপর ওই বছরে আবার 2011 সালে আবার 2012 সালের কুরিন সঞ্চিতি রাখতে হবে। ঠিক আছে, মানে পরবর্তী বছরেরটা রাখতে হবে, 2012 সালেরটা আবার সঞ্চিতি রাখতে হবে। তখন এখানে আগের ছিল 4,000, আবার নতুন বছরের সঞ্চিতি, সব মিলায় যোগ করেই তো আমরা কুরিন সঞ্চিতি সমাপনী জেটটা দেখাই দিই। আচ্ছা, এরকম ছিল হচ্ছে ঘটনাটা। এটা হচ্ছে আমার কনসেপ্টটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম এতক্ষণ, কারণ একদম পুরোপুরি যেহেতু কলেজে অনেকদিন আগে পড়েছো তাই কনসেপচুয়াল কথাগুলো বললাম। যে সরাসরি পদ্ধতিতে কি করতাম, যেদিন আমরা বুঝতে পারতাম কুরিন হয়েছে সেদিনই দেনাদারের কাছ থেকে মাইনাস করে দিতাম। আর সঞ্চিতি পদ্ধতিতে মাইনাস করে দেই আমরা শুধুমাত্র আগে থেকেই, 1 বছর আগে ভাগেই আমরা অনুমান করে নিই এবং এটা চলমান চলতেই থাকবে প্রতি বছরই। এই জন্য কুরিন যখন আমরা সঞ্চিতি করি তখন হচ্ছে কুরিন খরচ ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট।
আর হচ্ছে যখন দেনাদারের কাছ থেকে টাকাটা আদায় করতে পারবো না, বা যেদিন আমরা বুঝতে পারবো কুরিন অবলোপন হচ্ছে বা কুরিন হচ্ছে, সেদিন হচ্ছে জাবেদা হচ্ছে দেনাদার থেকে মাইনাস করি, সেদিন আমরা দেনাদার থেকে মাইনাস করবো, অর্থাৎ কুরিন সঞ্চিতি ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। আর যদি কোনো কুরিন পুনরুদ্ধার হয়, তো আমরা যেহেতু এটা সঞ্চিতি পদ্ধতিতে হিসাব রাখছি, একটু কষ্ট করে হলেও মনে রাখার চেষ্টা করবা। যারা তুলনামূলক ভালো স্টুডেন্ট আছো তাদের জন্য বলছি এটা, যে তারা যেন এটা ছেড়ে না যাও, ঠিক আছে? আমার তো উদ্দেশ্য সবাইকে জানানো যে এই বিষয়গুলো যেন আমরা ছেড়ে না যাই, সবগুলো জাবেদাই যেন আমরা পড়ে যাই। তারপর কুরিন যদি পুনরুদ্ধার হয়, তাহলে খেয়াল করে দেখো, কুরিন যখন হয়েছে তখন কিন্তু আমরা 2 নাম্বার জাবেদাটা দিয়েছিলাম, 2 নাম্বার জাবেদাটা আমরা দিয়েছিলাম যখন কুরিন হয়েছে, কুরিন সঞ্চিতি ডেবিট, দেনাদার ক্রেডিট। আচ্ছা, এখন যেহেতু আমি দেনাদারের কাছ থেকে এই কুরিনটা যেহেতু পুনরুদ্ধার করতে পারছি, টাকাটা পাইছি, নিতে পারছি, তার মানে এখন আমার ওই দেনাদারের অ্যাকাউন্টটাকে আমার আগে ওই কুরিনের অ্যাকাউন্টটাকে উল্টাই দিতে হবে, অর্থাৎ 2 নাম্বার জাবেদাটাকে উল্টাই দিবা সবার আগে। কি করতে হবে? দেনাদারকে ডেবিট আর কুরিন সঞ্চিতি ক্রেডিট। তার মানে আমার দেনাদার অ্যাকাউন্টে টাকাটা আবার পাঠাই দিলাম, দেনাদার অ্যাকাউন্টে আবার টাকাটা পাঠাই দিলাম। এরপরে বলতেছে যে হ্যাঁ, এখন যে আমরা এই যে টাকাটা পুনরুদ্ধার করলাম, টাকাটা তো নগদে পাইছি, টাকা তো আমার হাতে আসছে, এটা একটা জাবেদা হবে না? টাকা হাতে আসার, টাকা হাতে আসার জাবেদা এখানে হচ্ছে নগদান ডেবিট আর দেনাদার ক্রেডিট। অর্থাৎ আমরা ওই দেনাদারটাকে ইচ্ছা করে আবার ডেবিটে দেখায় তারপর ক্রেডিট করে দিয়ে দিলাম। এখন সিম্পলি বলবো, আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি এটাই মনে রাখিও, এবং না হলে একটু কষ্ট করে একটু মেমোরাইজ করে ফেলতে হবে জিনিসটা, যে সঞ্চিতি পদ্ধতিতে এই জাবেদাটা দিতে হয়। আশা করছি এইটুকু মনে রাখতে পারলে এই জাবেদা সংক্রান্ত আমার সবগুলো সমস্যা শেষ। আমরা চলে যাচ্ছি হচ্ছে জায়ান্ট পার্ট, যেটা হচ্ছে গিয়ে কুরিন সঞ্চিতির ম্যাথ। আচ্ছা, একটু রেসপন্স করো, বুঝতে পেরেছো কিনা যতটুকু বলেছি, আলোচনা করেছি? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া ঠিক আছে, এইবার মাথা ঘুরায় যাবে, টেনশন করার কিছু নাই, ঠিক আছে? এতক্ষণ তো বুঝছে, এবার বুঝবা না, এবার বলবা যে বুঝি নাই। আচ্ছা, খাতা রাখো সাথে সবাই, খাতার মধ্যে চেষ্টা করো হচ্ছে গিয়ে, আমি দেখি একটু বোর্ডটা লাগবে, পুরাটাই লাগবে। তাহলে কুরিন সঞ্চিতির ম্যাথ যে আমরা করব, কুরিন সঞ্চিতির ম্যাথ করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটা ছক। তোমাদেরকে বলেছি একটু এক্সট্রা এডিশন করব আমি, এই ছকটা এখানে আছে, এটার ভরসায় না থেকে আমি যা লিখতেছি একটু খাতায় লেখো, ঠিক আছে? একটু খাতায় লেখার চেষ্টা করো, আশা করছি ভালো হবে। এন্ড সবসময় চেষ্টা করবা এই বক্সের মধ্যে, ওই যে টি ছকের মতো করে এই বক্সের মধ্যে টাকাগুলো বসায় দিতে, এবং যে টাকাটা পরীক্ষায় চাইবে সেই টাকাটা খুঁজে বের করার চেষ্টা করবা। আচ্ছা, কে কে খাতা সামনে নিয়ে রেডি আছে বলো তো, দেখি রেসপন্স করো, দেখি কতজন খাতা নিয়ে আছো সামনে। জি ভাইয়া, খাতা আছে। রেডি ভাইয়া। রেডি ভাইয়া। 4 ভাইয়া রেডি। 5 রেডি 6 7 রেডি ভাইয়া। 8, একজন আবার দুবার বললো না। রেডি ভাইয়া। ভাইয়া রেডি। ঠিক হ্যাঁ, আছে, ready। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে এখানে মূলত হচ্ছে কি, আমরা যে বিষয়টা হচ্ছে যে মনে রাখবো যে কুরিন সঞ্চিতি ম্যাথ আসলে তো বুঝবাই যে ওখানে কুরিন নিয়ে কথাবার্তা গুলো লেখা আছে। তো কুরিন সঞ্চিতির যে ম্যাথ আছে, কুরিনের ম্যাথ উপরে লিখতে পারো, কুরিনের ম্যাথ সলভ করতে গিয়ে আমরা আর কি মূলত এই শর্টকাটটা ফলো করি কুরিনের ম্যাথ সলভ করার জন্য। তো সেটা হচ্ছে শর্টকাটটা কি করি আমরা একটু খেয়াল করব, কুরিন সঞ্চিতির অবশ্যই প্রারম্ভিক জের থাকে, কারণ আগের বছরই আমরা একটা কুরিন সঞ্চিতি রেখেছি, সেই সঞ্চিতিটার কিছু অংশ আমাদের কুরিন হয়েছে, কিছু অংশ কুরিন হয় নাই। তো যে অংশটা কুরিন হয় নাই সেটাকে আমরা বলি হচ্ছে প্রারম্ভিক জের, পরবর্তী বছরের জন্য তো সেটা প্রারম্ভিক জের হয়ে যায়। অর্থাৎ আমাদের যদি জানুয়ারির 1 তারিখে কোনো কুরিন সঞ্চিতির জের দেওয়া থাকে, তাহলে সেটা অবশ্যই কুরিন সঞ্চিতির প্রারম্ভিক জের বলা হবে। স্ক্রিনেও আছে, কিন্তু আমার এই কথাটা একটু বেশি মনে রাখতে হবে, তো সো আমি আপাতত একটু শেয়ারটাকে স্টপ করে দিই। আচ্ছা, বোর্ডটাকে দেখো ভালো করে। তাহলে কুরিন সঞ্চিতির যে ম্যাথগুলো আছে, কুরিন সঞ্চিতির প্রারম্ভিক জের, তোমরা অনেকেই মনে রাখতে পারো না বিষয়টা, এটা হচ্ছে প্রারম্ভিক জেরটা যেটা আছে এটা হচ্ছে কুরিন সঞ্চিতির প্রারম্ভিক জের। এটা অনেক, শুধু প্রারম্ভিক জের লিখলে অনেকে মনে রাখতে পারে না, খেয়াল রাখবা কুরিনের কোনো প্রারম্ভিক জের হয় না, কুরিনের কোনো প্রারম্ভিক জের সমাপনী জের হয় না,
সঞ্চিতির প্রারম্ভিক যে সমাপনী জের হয়, এটা মনে রাখতে হবে। সঞ্চিতির প্রারম্ভিক জের। আচ্ছা, এটা একটা পয়েন্ট, এটা হচ্ছে আমাদের জন্য একটা পয়েন্ট, সঞ্চিতির প্রারম্ভিক জের। আর এখানে এ পাশে আমরা তো অলরেডি জানি সবাই যে কুরিন হয়ে গেলে কুরিন হয়েছে অথবা অবলোপন যদি কথাটা লেখা থাকে, কুরিন হয়েছে বা কুরিন অবলোপন করো, কুরিন অবলোপন করো, কুরিন সঞ্চিতির প্রারম্ভিক জের। আর এখানে আছে হচ্ছে কুরিন হয়েছে বা কুরিন অবলোপন, বা দেনাদারের কাছ থেকে টাকা আদায়যোগ্য নয়, বা নতুন কুরিন যেটা বলি আর কি, অ্যাকচুয়ালি কুরিন হয়েছে বা কুরিনের অবলোপন করো, কুরিনের অবলোপন করো। এই দুইটা পয়েন্ট সবাই ঠান্ডা মাথায় মনে রাখার চেষ্টা করবে। তারপর এর পরবর্তী পয়েন্ট, সেটা হচ্ছে কুরিন পুনরুদ্ধার। অর্থাৎ কুরিনের টাকা যদি পুনরুদ্ধার করা হয় তাহলে সেটা আমাদের ডান দিকে বসতেছে, কুরিন পুনরুদ্ধার। আচ্ছা, একটু জানাও তো এই তিনটা পয়েন্ট মনে রাখতে পারবা কিনা? জি ভাইয়া পারবো। জি ভাইয়া পারবো। ভাইয়া পারবো। গুড, আশা রাখতেছি যে আশা করছি পারবা এটা। সেটা হচ্ছে কুরিন হয়েছে বা অবলোপনটা হচ্ছে আমাদের এদিকে বাম দিকে, ডান দিকে হচ্ছে কুরিন সঞ্চিতির প্রারম্ভিক জের, আর কুরিন হচ্ছে পুনরুদ্ধার, কুরিন পুনরুদ্ধার। এই তিনটা পয়েন্ট মাথায় রাখবা। এরপরে অ্যাকচুয়ালি কলেজ থেকে আমাদের কোন জিনিসটা একটু এক্সট্রা চেঞ্জ হয়েছে সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আমরা মূলত কুরিন সঞ্চিতিটা ধরি হচ্ছে দুইটা পয়েন্টের উপর, একটা হচ্ছে দেনাদারের উপর আর একটা হচ্ছে বিক্রয়ের উপর। অর্থাৎ দেনাদারের উপর কুরিন সঞ্চিতি ধরা হয় আর হচ্ছে বিক্রয়ের উপর কুরিন সঞ্চিতি ধরা হয়। কলেজে হয়তো বা অনেকেই পেয়েছো টার্মটা, আবার অনেকে হয়তো বা পাই নাই। মনে করো লেখা এটাও থাকতে পারে যে দেনাদারের 5% কুরিন সঞ্চিতি ধার্য করা হলো, এটা বলা থাকতে পারে। আবার এটাও বলা থাকতে পারে নিট বিক্রয়ের উপর 2% কুরিন সঞ্চিতি ধার্য করা হলো, বা নিট বিক্রয়ের 1% কুরিন সঞ্চিতি ধার্য করা হলো। অর্থাৎ কুরিন সঞ্চিতিটা নিট বিক্রয়ের উপরও ধার্য করতে বলতে পারে, দেনাদারের উপরেও ধার্য করতে বলতে পারে। আমাদের কাজ কি? আমাদের কাজ যেটার উপরই ধার্য করতে বলুক আমরা সেই টাকার উপর ধার্য করব। আমাদের যেটার উপরই যে টাকাটাই বলবে আমরা তার উপর পার্সেন্টেজ করে দিব, স্বাভাবিক। কিন্তু ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে যে যদি দেনাদারের উপর কুরিন সঞ্চিতি ধার্য করতে বলে তাহলে সেটাকে বলা হয় কুরিন সঞ্চিতির সমাপনী জের। তাহলে এখানে লাগিয়ে গেছে একটা প্যাচ। অর্থাৎ দেনাদারের উপর যদি কুরিন সঞ্চিতি ধার্য করতে বলা হয়, মনে রাখবো সবাই, সেটা অবশ্যই সমাপনী দেনাদার হতে হবে, অবশ্যই সমাপনী দেনাদারের উপর কুরিন সঞ্চিতি। সরাসরি সমাপনী দেনাদারের উপর কুরিন সঞ্চিতি, সমাপনী দেনাদারের উপর কুরিন সঞ্চিতি। এই কথাটাকে অবলিক দিয়ে এভাবে লেখা যায় যে সঞ্চিতির সমাপনী জের, কুরিন সঞ্চিতির সমাপনী জের। আমি জাস্ট শর্টকাটে লিখলাম সঞ্চিতির সমাপনী জের, কারণ আমরা ম্যাথ তো করতেছি কুরিনেরই, তো অলরেডি বোঝার কথা যে এটা কুরিন সঞ্চিতির সমাপনী জের। এই পয়েন্টটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যে কুরিন সঞ্চিতির যদি সমাপনী জেরের কথা বলা হয় তাহলে কিন্তু সমাপনী দেনাদারের উপর কুরিন সঞ্চিতি গুণ করলে ডিরেক্টলি সঞ্চিতি সমাপনী জের পাওয়া যায়, ডিরেক্টলি কুরিন সঞ্চিতি সমাপনী জের পাওয়া যায়। অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে একই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট হচ্ছে একই পয়েন্ট। এখন ঝামেলাটা হচ্ছে এইটাই যে যদি বিক্রয়ের উপর কুরিন সঞ্চিতি ধরতে বলে তাহলে সে টাকাটা কিন্তু বাম পাশে আসবে না, সে টাকাটা আসবে ডান পাশে। এই জায়গাটা হচ্ছে তোমাদের চেঞ্জ জায়গাটা, বা মনে রাখতে হবে সবসময়। যারা তুলনামূলক একটু পড়াশোনার মধ্যে আসো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও,
কুরিনের যদি কোনো ম্যাথ আসে একটু মেমোরাইজ করে রাখো যে দেনাদারের উপর সঞ্চিতি বললে এই পাশে, আর বিক্রয়ের উপর কুরিন সঞ্চিতি বললে এই পাশে। তো খেয়াল করো, আমি লিখে দিচ্ছি, যদি বিক্রয়ের উপর কুরিন সঞ্চিতি ধার্য করতে বলে তাহলে ডান পাশে আসবে, বিক্রয়ের উপর কুরিন সঞ্চিতি। এটা অলরেডি তোমরা বুঝতে পারছো তাহলে চেঞ্জটা কোথায়, কেন আমাদের কলেজের মেথডে মিলে না অনেক সময় অধিকাংশ ম্যাথ। কারণ হচ্ছে যদি বিক্রয়ের উপর বলা থাকে তাহলে তো আমাদের মিলবে না, স্বাভাবিক, কারণ বিক্রয়ের উপর জিনিসটা হচ্ছে এই সাইডে আর সমাপনী দেনাদারের কাজটা এই সাইডে। দেনাদারের উপর সঞ্চিতি ধরলে বা আমাদের এই পাশে বাম পাশে, কিন্তু বিক্রয়ের উপর সঞ্চিতি ধরলে এটা ডান পাশে কাজ হয়। এই পয়েন্টটা হচ্ছে আমাদের চেঞ্জ, লিখে রাখো খাতায়। বিক্রয়ের উপর কুরিন সঞ্চিতিকে বলা হয় লাভ ক্ষতি হিসাবে চার্জ বা কুরিন খরচ। কুরিন হিসাবে কত টাকা খরচ হয়েছে, হ্যাঁ, কুরিন হিসাবে কত টাকা খরচ হয়েছে সেটাকে বলা হয় বিক্রয়ের উপর কুরিন সঞ্চিতি। বিক্রয়ের উপর কুরিন সঞ্চিতি এটাকে বলা হয় লাভ ক্ষতি হিসাবে চার্জ। লাভ ক্ষতি হিসাব মানে কি? বিশদায় বিবরণী। লাভ ক্ষতি হিসাবে চার্জ। তারপর বলা হতে পারে কুরিন সঞ্চিতির বৃদ্ধি, চার্জ হতে পারে বা খরচ হতে পারে। লাভ ক্ষতি হিসাবে চার্জ, লাভ ক্ষতি হিসাবে খরচ দেখানো হয়েছে, বা কুরিন সঞ্চিতির বৃদ্ধি করতে হবে কত, কুরিন সঞ্চিতির অতিরিক্ত পরিমাণ কত। এই সকল প্রশ্নের অ্যান্সার হচ্ছে এইটা। অতিরিক্ত পরিমাণ কথাটাও লিখে রাখো, অতিরিক্ত পরিমাণ বা বৃদ্ধির পরিমাণ। অর্থাৎ এই কয়েকটা কথা আসলে এই একটা আইটেমের কাজ। এই এতটুকু যদি মনে রাখতে পারো, আশা তো করছি ইনশাআল্লাহ আটকানোর সম্ভাবনা নেই। লিখে নাও, দরকার পড়লে স্ক্রিনশট নেওয়া লাগলে স্ক্রিনশট নাও, যেভাবেই পারো লিখে রাখো। এই পয়েন্টটা যদি বুঝতে পারো তাহলে ম্যাথ মিলবে, না হলে তো গোড়ার ডিম অ্যাকাউন্টিং হয়ে যাবে। ঠিক আছে, লিখা হইলে আমাকে জানাও দেখি। যেটা লিখেছেন তার একবার একটু বলবেন? এটা লিখো, আমি এটা অনুযায়ী তোমাদেরকে ম্যাথ করাই দিই, নাহলে বুঝতে পারবে না ছকটা। মনে রাখবা যে এখানে আমাদের আইটেম আছে কয়টা, এই পাশে আইটেম আসছে হচ্ছে 3টা। সঞ্চিতির প্রারম্ভিক জের এটা 1 নম্বর আইটেম, কুরিন পুনরুদ্ধার এখানে 2 নম্বর আইটেম, বিক্রয়ের উপর কুরিন সঞ্চিতি 3টা আইটেম। এ পাশে কয়টা আইটেম? এ পাশে হচ্ছে মাত্র 2টা আইটেম। এটা হচ্ছে কুরিন হয়েছে বা কুরিনের অবলোপন, আর একটা হচ্ছে সমাপনী দেনাদারের উপর কুরিন সঞ্চিতি। সমাপনী দেনাদারের উপর কুরিন সঞ্চিতি অর্থাৎ আমাদের ছকে আসে পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো আসলে। মনে রাখবা যে পরীক্ষায় দেয় কি আসলে এটা বুঝায়, তারপর তোমাদেরকে আমি কোশ্চেন দেখাচ্ছি। কোশ্চেনে কুরিন সঞ্চিতির প্রারম্ভিক জের দেওয়া থাকবে, কুরিন পুনরুদ্ধার দেওয়া থাকবে, বিক্রয়ের উপর কুরিন সঞ্চিতি দেওয়া থাকবে। বলবে যে কুরিন অবলোপনও দেওয়া থাকবে, সব দেয়া আছে, সব দেয়া আছে। তো এটা দেওয়া নেই, কুরিন সঞ্চিতির সমাপনী জের কত টাকা এটা বলেছে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই 3টা যোগ করে এই টাকাটা মাইনাস করে দেওয়া, তাহলে তো আমাদের এই বক্সের এই টাকাটা পাওয়া যাবে। কারণ দুই দিক তো সবসময় সমান হয়, দুই দিকটা সবসময় কি হয়? সমান হয়। তারপর আমরা ম্যাথ না দেখলে এটা মুখে মুখে তো আর বুঝবা না, ম্যাথমেটিক্যাল টার্ম কেন মুখে তো বোঝা সম্ভব না। ঠিক আছে, লেখা হয়েছে কিনা কার কার একটু জানাও আমাকে। ভাইয়া লেখা হয়েছে। লেখা শেষ ভাইয়া। ঠিক আছে, তাদের লেখা শেষ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি হচ্ছে আপনাদেরকে কিছু টার্ম এখানে দিয়ে দিচ্ছি, যে ম্যাথগুলো হচ্ছে কি একটু সলভ করার চেষ্টা করব আমরা, যে কোন কোন টার্মগুলো। ম্যাথ অনেকগুলো আছে, সবগুলাই একই টার্মের মধ্যে আছে। ইভেন আমি নিজেও এগুলো সলভ করিনি এখনো বাসায়, মানে সলভ তো করছি গত বছর, এবছর মনে হয় আমি তোমাদেরকেই প্রথম ক্লাসটা নিচ্ছি তোমাদের ব্যাচে, এই 10 নম্বর লেকচারটা। অন্যান্য ব্যাচগুলোতে আমি 8 নম্বর 9 নম্বর চলতেছে অ্যাকচুয়ালি আমার। সো আমি ম্যাথগুলো তোমাদের সামনেই করব, ভুল ভ্রান্তি এগুলো ক্ষমাযোগ্য। ঠিক আছে, আশা করছি হবে না ভুল, যদি আমরা টাকা সঠিকভাবে বসাতে পারি প্রত্যেকটা ম্যাথেরই আনসার সঠিকভাবে চলে আসবে। ঠিক আছে, তো আমি 4 নাম্বার ম্যাথটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, একটু সবাই মনোযোগ দিও বিষয়টাতে। সেটা হচ্ছে
শহীদ লিমিটেডের প্রাপ্য হিসাবের জের 2001 সালের শেষে ছিল 1 লক্ষ টাকা, তার মানে সমাপনী দেনাদার বলছে 1 লক্ষ টাকা। আচ্ছা, কুরিন ছিল 5,000 টাকা, আর 2001 সালে 1 জানুয়ারি কুরিন সঞ্চিতি 3,000 টাকা। খেয়াল করবা এই জেরটা কিন্তু কুরিন সঞ্চিতির জের। ওই যে 1 তারিখে হ্যাঁ কুরিন ছিল 5,000, এটা দেখে মনে করে যে মনে হয় প্রারম্ভিক হবে। আরে বাবা না, প্রারম্ভিক সমাপনী শুধুমাত্র সঞ্চিতির হতে পারে, এটা তো কুরিনের টাকা তো কখনো প্রারম্ভিক সমাপনী হবে না। একদম কনফিডেন্টলি এই যে জায়গাগুলো তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে এইভাবে। তাহলে আমরা যখন অ্যান্সার করব আমরা এখানে একটা টি দিলাম, তাহলে আমরা এখন এখান থেকে ধীরে ধীরে টাকা বসাবো। আর 2001 সালের শেষে প্রাপ্য হিসাবের উপর 4% সঞ্চিতি রাখতে বলছে লাভ ক্ষতি হিসাবে কত টাকা চার্জ করতে হবে। আচ্ছা আমরা টাকা বসাই, কি কোশ্চেনে চাইছে এটা দেখার বিষয় পরে, আগে দেখি টাকা বসাই। তো আমার বলছে কুরিন হচ্ছে 5,000 টাকা। আচ্ছা কুরিন হলে বা অবলোকন করলে টাকা আসে হচ্ছে এখানে, কুরিন ছিল 5,000 টাকা। 1 জানুয়ারি তারিখে কুরিন সঞ্চিতি মানে প্রারম্ভিক জের, সঞ্চিতির প্রারম্ভিক জের, অর্থাৎ 3,000 টাকা এখানে, 5,000 টাকা এখানে, 3,000 টাকা এখানে। আচ্ছা আর কোন আইটেম আছে? আর আছে শুধু দেনাদারের উপর 4% সঞ্চিতি। একটু খেয়াল করে দেখো, দেনাদারের উপর সঞ্চিতিটা কিন্তু এখানে আসবে, এই পাশে আসবে। এই যে দেনাদারের উপর কুরিন সঞ্চিতি, তাহলে দেনাদারের উপর কুরিন সঞ্চিতি 1 লক্ষ টাকার 4%, অলরেডি সবাই বুঝে যাওয়ার কথা। 1 লক্ষ টাকার 4% কত টাকা? 4,000 টাকা। ভেরি গুড, তাহলে এখানে আমি 4,000 টাকা বসালাম। একটু মনোযোগ দাও, বলছে লাভ ক্ষতি হিসাবে চার্জ কত। এই যে এই পাশে তাকাও, এই যে এখানে তাকাও সবাই, সেটা হচ্ছে এই যে বিক্রয়ের উপর কুরিন সঞ্চিত আরেকটা নাম কি? লাভ ক্ষতি হিসাবে চার্জ বা খরচ বা বৃদ্ধির পরিমাণ বা অতিরিক্ত পরিমাণ। এগুলো যদি প্রশ্নে বলা থাকে তার মানে অ্যান্সারটা তার মানে এখানে। একটু খেয়াল করে দেখো, 5 আর 4 হবে 9,000 টাকা, আর এখানে আছে 3,000 টাকা। সিম্পল, জাস্ট এখানে 6,000 টাকা অ্যান্সার। তার বুঝতে পারছি কিনা একটু খেয়াল করে বলেন আমাকে, একটু জানান কতজন বুঝতে পারছি। বুঝতে বুঝতে পেরেছি ভাইয়া। জি ম্যাম। না বুঝতে পারলে কিচ্ছু করার নাই, ঠিক আছে? এত সহজ করে আমার জানা মতে আর কেউ বুঝায় না এটা, এই টপিকটা অন্তত। ঠিক আছে, আমরা পরবর্তী আরেকটা ম্যাথ দেখাই, মানে কঠিন, এবার একটু কঠিনের দিকে যাই, একটু বড় টাইপের একটা ম্যাথ দেখি। সেটা হচ্ছে নাম্বার 6। এটা হচ্ছে ক্লাস শুরুর জাস্ট 5 মিনিট আগে কোন কোন ম্যাথ গুলো করানো যায়, কোন স্টাইলের ম্যাথ গুলো আসছে সবগুলো একটা একটা করে ইয়েলো কালার করে দিছি যাতে তোমরা একটু দেখতে পারো। আমি তো ভেবে নিয়েছিলাম 9 নাম্বার লেকচার হবে। আচ্ছা নাম্বার 6, আমরা টাকা বসাবো। মেইন কথা টাকা বসাবো, ছক মনে রাখবো, আর কিছু না। তো এখানে বলেছে 1 তারিখে সন্দেহজনক ঋণ সঞ্চিতির জের, তার মানে বুঝে গেছো কুরিন সঞ্চিতির জের যদি 1 তারিখে বলে তার মানে প্রারম্ভিক জের, অর্থাৎ 10,000 টাকা হচ্ছে প্রারম্ভিক জের আমরা বসালাম। ওই বছরে কুরিনের পরিমাণ ছিল 18,000 টাকা। কুরিনের পরিমাণ বা অবলোপন যদি বলে তার মানে এখানে 18,000 টাকা। 8 লেখাটা ভালো হয়নি। আচ্ছা 18,000 টাকা। তো এখানে 18,000 টাকা যে নিয়েছি আমরা, মান বসালাম 18,000। তারপর বলছে পরবর্তী বছরে কুরিনকৃত 5,000 টাকা পুনরুদ্ধার। স্যার পুনরুদ্ধার কোথায় আছে? এই যে কুরিন পুনরুদ্ধার, তার মানে 5,000 টাকা এখানে আসবে। সারা বছরে মোট ধারে বিক্রির পরিমাণ 10 লক্ষ টাকা এবং কুরিন সঞ্চিতির হার শতকরা 2 ভাগ। একটু খেয়াল করে দেখো তো, কুরিন সঞ্চিতি যে 2%, এটা তো সারা জীবন দেনাদারের উপর ধরছো। প্রশ্নে কি কোনো দেনাদারের টাকা আছে? একটু দেখো তো, একটু বলো আমাকে প্রশ্নে দেনাদারের টাকা আছে কিনা। নাই ভাইয়া। ভেরি গুড, প্রশ্নে দেনাদারের টাকা নাই, প্রশ্নে টাকা আছে বিক্রয়ের টাকা। তার মানে একটু খেয়াল করো এই জায়গাটা, বিক্রির পরিমাণ হচ্ছে 10 লক্ষ টাকা। তাহলে 10 লক্ষ টাকা যদি বিক্রি পরিমাণ যেহেতু দেয়া আছে, তার মানে আমার সঞ্চিতি ধরতে হবে বিক্রয়ের উপর, আর বিক্রয়ের উপর সঞ্চিতি হবে এটা, বিক্রয়ের উপর সঞ্চিতি হবে ডান পাশে। তাহলে 10 লক্ষ টাকার 2% কত টাকা হয়? 10 লক্ষ টাকার 2% 20,000 টাকা হয়। ভেরি গুড, ভেরি গুড। 10 লক্ষ টাকার 2% হচ্ছে 20,000 টাকা। তাহলে একটু খেয়াল করে দেখো কিভাবে মান বসালাম প্রথম থেকে আরেকবার। এটাই একদম ফুল প্যাকেজ ম্যাথ, এরকম ফুল ম্যাথ আর অন্যগুলোতে নাই। তো
প্রথমে বলা আছে 1 তারিখে ঋণ সঞ্চিতির জের 10,000, সন্দেহজনক ঋণ সঞ্চিতির জের 10,000। 1 তারিখে সঞ্চিতি কথাটা বলা থাকতে হবে, সঞ্চিতির জের, সঞ্চিতির জের মানে এটা প্রারম্ভিক জের বসালাম। ওই বছরে কুরিনের মোট পরিমাণ ছিল 18,000। আমি তোমাদেরকে বলেছি কুরিন হয়েছে বা অবলোপন করতে হবে, এটা বললেই এখানে আসবে। কুরিন হয়েছে, কুরিন ছিল, কুরিন কথাটা বলা থাকবে, কুরিন আর অবলোপন, তাহলে এখানে আসবে। তারপর পূর্ববর্তী বছরে কুরিন 5,000 টাকার পুনরুদ্ধার, পুনরুদ্ধার তো বলে দিছি এখানে আসবে। এরপর বলা আছে বিক্রয় 10 লক্ষ টাকা, বিক্রয়ের উপর 2% কুরিন সঞ্চিতি ধরতে হবে। তাহলে স্যার বলেছিলাম দেনাদারের উপর বললে এ পাশে আসবে, বিক্রয়ের উপর বললে ডানে যাবে। তাহলে বিক্রয়ের উপর কুরিন সঞ্চিতি আমরা এই যে 20,000 টাকা বসালাম। দেখো অ্যান্সার চলে আসার কথা অলরেডি আমাদের কাছে। সেটা হচ্ছে দেখি কত টাকা এখানে আছে, কত 20 10 30, 30 আর 5 মোট আছে 35,000 টাকা। আচ্ছা এই পাশেও তো 35,000 হবে, তাহলে 18 8 7 15 17, 15 5 7 আমার 1। স্যার অ্যান্সার কি 17,000 টাকা কিনা? জি, অ্যান্সার 17,000 টাকা। আচ্ছা ভাইয়া, জিনিসটা একটু খেয়াল করেন, এখানে কোশ্চেনটাই কি চাইছে এটাও যদি আমরা খেয়াল করি, আমার দিকে তাকাও তারপর কোশ্চেনটা করো। হ্যাঁ, কোশ্চেনে বলেছে বছরান্তে সঞ্চিতির জের কত, মানে বছর শেষে, খেয়াল করে দেখো, বছর শেষে কুরিন সঞ্চিতির সমাপনী জের মানে কুরিন সঞ্চিতির জের, এই কথাটা বলা মানেও তো এখানেই অ্যান্সারটা, এখানেই অ্যান্সারটা। অর্থাৎ যে জায়গাটা দেওয়া নাই এক্স্যাক্টলি কিন্তু আমার সেই জায়গাটাই অ্যান্সার। এন্ড দুই দিকে যেহেতু সমান হতে হবে, অর্থাৎ এদিকেও কত হতে হবে, 35,000ই হতে হবে, যেহেতু এখানে 35,000 হয়েছে, তার মানে আলটিমেটলি এখানে কত আসবে, 17,000 টাকা আসবে। এখন বলো কোশ্চেন। হ্যাঁ যদি প্রশ্ন যদি নিট দেনাদার থাকে তখন, বা দেনাদার নির্দেনাদার দুইটাই থাকলো, তখন আমি কোনটার উপর ধরবো? দেনাদার এবং বিক্রয় দুইটাই থাকলো এটা বলতেছো? না ভাইয়া, যদি দেনাদার বা নিট দেনাদার থাকলো। আর নিট দেনাদার দেওয়া থাকলে তো আমরা অবশ্যই নিট দেনাদারের উপরই ধরবো। এই যে সমাপনী দেনাদারের কথাটা যে বলা হয়েছে, সমাপনী দেনাদার বলতে অ্যাকচুয়ালি নিট দেনাদারকেই বুঝায়। অর্থাৎ দেনাদার থেকে যদি দেনাদারের কোনো নতুন কুরিন থাকে, নতুন কোনো অবলোপন থাকে, সেটা কিন্তু অবশ্যই মাইনাস করে নিতে হবে, তারপর পার্সেন্টেজ ধরতে হয়, যার কারণে কিন্তু সেটাকে সমাপনী দেনাদার বা নিট দেনাদার বলা হয়। আমার কথা বুঝতে? দুইটাই থাকলো, দেনাদার আর নিট বিক্রয় দুইটাই থাকলো। হ্যাঁ, আর এখন যদি বলো যে স্যার দেনাদার এবং নিট বিক্রয় দুটাই থাকলো, তাহলে ওরা স্পেসিফিকলি বলে দিয়ে দিবে যে কার উপর সঞ্চিতিটা হবে, দেনাদারের উপর নাকি বিক্রয়ের। তবে সচরাচর আমরা দেনাদারের উপরই কুরিন সঞ্চিতি ধরে থাকি। ঠিক আছে? জি ভাইয়া। ঠিক আছে, এখন এটা পেরেছি কয়জন একটু জানান আমাকে। ভাইয়া বুঝেছি। ভাইয়া বুঝেছি। একটা কোশ্চেন ছিল। বলো, কোশ্চেন বলো। ভাইয়া ধারে যখন বিক্রয় হচ্ছে তখন তো আলটিমেটলি আমাদের একটা দেনাদার সৃষ্টি হচ্ছেই, সে তো দিন শেষে টাকাটা দিবে, তাহলে এটাকেও তো আমরা দেনাদারের জের হিসেবে ধরতে পারি। আমরা এটাকে দেনাদার হিসেবে জের হিসেবে ধরতে পারি না আজকের জন্য। আজকে যেহেতু লাস্ট ক্লাস, এটা মনে রাখো, আজকের জন্য বাঁধন স্যার যা বলবে তাই মনে রাখবা, ঠিক আছে? প্রশ্নে যদি দেনাদারের কথাটা উল্লেখ করে দেওয়া থাকে, তো দেনাদারের উপর সঞ্চিতি যদি ডিরেক্টলি বলা থাকে তাহলে এখানে আসবে, আর কোশ্চেনে যদি বিক্রয়ের উপর কুরিন সঞ্চিতি ধরতে বলে তাহলে এ পাশে আসবে। এটাই ম্যাথের সিস্টেম, এন্ড এটাই ম্যাথ এভাবে করতে হবে, ঠিক আছে? আমরা আমাদের ধারে বিক্রয় করলেও আমরা পুরো টাকাটাকে আমরা দেনাদার হিসেবে ধরবো না, এটা সিস্টেম ওয়াইজ, যে আমার অ্যাকচুয়ালি কতটুকু আছে, এটা হচ্ছে মোট ধারে বিক্রি করছি, এর মধ্যে তো কিছু টাকা আমার আদায় হবে। অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায়, আমরা মোট ধারে বিক্রি করছি 10 লাখ টাকা, সাপোজ আমার আদায় হলো এর মধ্যে, হ্যাঁ আমরা তো একটা হিসাব কালের ম্যাথ করতেছি, একটা বছরের ম্যাথ করতেছি, তো ওই হিসাবকালে আমার অবশ্যই কিছু দেনাদারের টাকা, মানে আমার এই ধারে বিক্রয়ের টাকা আদায় হবে। তুমি যেটা বলেছো এটা ঠিক বলেছো, যে ধারে বিক্রয়টা তো আমার দেনাদারকেই বুঝাচ্ছে, কিন্তু ওই দেনাদার তো কিছু আদায় হবে, টাকা তো কিছু আদায় হবে। এই 10 লক্ষ টাকার মধ্যে মনে করো 6 লক্ষ টাকা আদায় হলো, তাহলে অ্যাকচুয়ালি দেনাদার কত ছিল? অ্যাকচুয়ালি দেনাদার ছিল তার 4 লক্ষ। অর্থাৎ ধারে বিক্রয় আর দেনাদারের মধ্যে তফাৎ থাকবেই, কারণ আমরা যেহেতু একটা পুরো হিসাব কালের ম্যাথ করতেছি, কারণ যত টাকা ধারে বিক্রি করছি এর মধ্যে কিছু টাকা আবার কালেকশন হয়ে যায়, তারপর কিছু টাকা দেনাদার থাকে। হোপ সো ক্লিয়ার হয়েছে কিনা বলো।
জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আরো কোনো কিছু জানার আছে? না হলে আমি পরবর্তী আরেকটা ম্যাথ করে দেখাই দিই তোমাদেরকে, দেখাই। জি ভাইয়া। ওকে, নাম্বার 7 এর দিকে তাকাও। দেখো একটা ছকেই আমাদের একদম বাজিমাত। এই ছক দিয়ে আমরা হচ্ছে গিয়ে টাকাগুলো যদি বসাইতে পারি তাহলে আশা করছি সব কাজ হয়ে যাবে। এবং আমি ক্লাসটা রেকর্ডিংও করে রাখছি, তোমাদের যে লিংকটা দেয়া আছে আশা করছি ওখানে আপলোডও দিব। ক্লাসটা হয়তো বা আজকে না পারলে কালকে আপলোড দিয়ে দিব। তো এখানে হচ্ছে নাম্বার 7 কোশ্চেনটা দেখো কি কি বলা আছে। 1996 সালের 31 ডিসেম্বর তারিখে দেনাদার ও সন্দেহজনক ঋণ সঞ্চিতির পরিমাণ আগে থেকেই দেয়া আছে, ঠিক আছে। এরপরে বলেছে হচ্ছে 96 সালে কুরিনের পরিমাণ দাঁড়ায় হচ্ছে 4000 টাকা, আর সন্দেহজনক ঋণের জন্য 5% সঞ্চিতি রাখতে হবে। 5% সঞ্চিতি রাখতে হবে। কুরিন সঞ্চিতির অতিরিক্ত পরিমাণ কত, একটু খেয়াল করে দেখো বিষয়টা। তোমরা যদি কোশ্চেন বুঝতে পারো এতক্ষণে, কোশ্চেনে বলেছে কুরিন সঞ্চিতির অতিরিক্ত পরিমাণ কত, যদি এইটুকুও বুঝতে পারো। আমি কিন্তু অলরেডি বলেছি বৃদ্ধি, অতিরিক্ত, লাভ ক্ষতি হিসাবে চার্জ, খরচ, বিক্রয়ের উপর কুরিন সঞ্চিতি সব এ পাশে। তার মানে এই জায়গাটা কিন্তু আমাদেরকে অলরেডি প্রশ্নে বলেছে যে কত টাকা হবে, আমাদেরকে এটা বের করতে বলেছে। তোমরা কি বুঝতে পারছো আমার কোশ্চেনটা? এইটুকু পর্যন্ত জি বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমরা টাকা বসাবো। দেনাদারের তো কোনো কাজ নাই আমাদের, দেনাদার শুধু পার্সেন্টেজ নির্ণয় কাজ। তো কুরিন সঞ্চিতির পরিমাণ আগে থেকে দেওয়া আছে। আগে থেকে কুরিন সঞ্চিতির জের দেওয়া থাকা মানেই সেটা হচ্ছে কুরিন সঞ্চিতির প্রারম্ভিক জের। আগে থেকে যে দেওয়া থাকবে সেটা অবশ্যই প্রারম্ভিক জের, আর নতুন করে যেটা জের বের করি সেটার নাম সমাপনী জের, ঠিক আছে। আচ্ছা, তাহলে আগে থেকে আমার আছে 6000 টাকা প্রারম্ভিক জের, আগে থেকে যেহেতু জেরটা আছে। আর কুরিনের পরিমাণ দাঁড়ায়, কুরিন হলো বা অবলোপন হলো যাই বলুক না কেন, টাকা হচ্ছে এখানে। এখানে কিন্তু কুরিন সঞ্চিতির কথা বলা থাকবে না, এটা হচ্ছে কুরিন, শুধু কুরিন। কুরিন বা অবলোপন বা অনাদায়ী দেনা এই কথাটুকু শুধু বলা থাকবে। লিখলাম 4000 টাকা। এরপরে বলেছে কুরিন সঞ্চিতির পরিমাণ কত, 5% হারে ধরতে হবে। সন্দেহজনক ঋণের জন্য 5% হারে সঞ্চিতি ধরতে হবে। তাহলে 5% কার উপর ধরতে হবে? দেনাদার কত? 1,50,000 টাকা। 1,50,000 টাকার 5% কত হবে স্যার? দেখি কার মাথায় আছে আইডিয়া। 7,500। 7,500। ভেরি গুড। যারা পারি না তারা অলরেডি কিন্তু আমরা অনেকগুলো ম্যাথমেটিক্যাল লেকচার করে আসছি। প্লিজ কাটাকাটিটা আপনাদেরকে ভালো করে শিখতে হবে, জানতে হবে। তাহলে 7,500 টাকা। খেয়াল করে দেখো, দেনাদারের উপর কুরিন সঞ্চিতি ধরলে কিন্তু এ পাশে আসবে, এটা কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি। দেনাদারের উপর সঞ্চিতি হলে এ পাশে আসবে। তাহলে আমরা এখন টাকাটা বসাই দিলাম। ওকে, তাহলে 7 4 11,500। আমরা যদি 11,500 যদি আমার এখানে টোটাল আসে, তাহলে এখানে যদি 6,000 হয় তাহলে এখানে কত আসবে স্যার? 5,500 আনসার ভাই। 5,500 আসবে। খুব কঠিন কুরিন সঞ্চিতির ম্যাথ? না ভাইয়া। না ভাইয়া। ঠিক আছে, কিন্তু তোমার যে এই 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 ছকটা যদি একটু মাথায় ভালো করে না নিতে পারো তাহলে গ্যাঞ্জাম লেগে যাবে, ঠিক আছে, মিলাইতে পারবে না। আমি ওই ছকের সাহায্যে তোমাদেরকে খুব সহজে উপস্থাপন করে দিলাম যে এভাবে হচ্ছে কুরিন সঞ্চিতির জেরের যত ধরনের ম্যাথ আছে আল্লাহর রাস্তায় আমাদের আসার মতো সবই আমরা পারবো ইনশাআল্লাহ, আশা করছি। আচ্ছা, এখন হচ্ছে দুই একটা ম্যাথ আসছে একটু অন্য ধাঁচের ম্যাথ। এটা আমার আর এই ছকের প্রয়োজন নাই। সেই অন্য ধাঁচের ম্যাথের মধ্যে কোশ্চেন নাম্বার 8 হচ্ছে একটা অন্য ধাঁচের ম্যাথ, ঠিক আছে। ওই অন্য ধাঁচের ম্যাথটা একটু দেখায় দিই তোমাদেরকে। এটা তোমরা যে ইন্টারে করেছো, কলেজেই করেছো, এরকম একটা ম্যাথ। দেখো কি লেখা আছে। কোন প্রকার কুরিন সমন্বয় করার পূর্বে দেনাদার ছিল 20,000 টাকা, 20,500 টাকা। 20,500 টাকা হচ্ছে দেনাদার। আচ্ছা, তোমরা সবাই অলরেডি এটা জানো যে কুরিন সঞ্চিতি 18,500 টাকা যেটা দেওয়া আছে এটা আগের সঞ্চিতি কোনো কাজ নেই। কিন্তু দেনাদারের মধ্যে 500 টাকা কুরিন হয়ে যায়, এটা হচ্ছে অবলোপন বা নতুন কুরিন। নতুন কুরিন তোমরা অলরেডি এটা কাজ করেছো আর্থিক অবস্থার বিবরণীতে দেনাদারের মধ্যে। তাহলে নতুন কুরিন 500 টাকা মাইনাস করছো, মাইনাস করে তোমার দেনাদার আসছে হচ্ছে 20,000 টাকা। সেই দেনাদারের উপর 10% কুরিন সঞ্চিতি মাইনাস করতে হবে। মাইনাস করতে হবে কুরিন
সঞ্চিতি। এটা কিন্তু কলেজে করেছো, এটা কিন্তু আমি ওইভাবে জোর দিয়ে আর বোঝাচ্ছি না, এটা অ্যাকচুয়ালি কলেজেই আমরা করেছি। কুরিন সঞ্চিতি কত পার্সেন্ট হচ্ছে? 10%। আচ্ছা স্যার, তাহলে 20,000 টাকা 10% কত? 2,000 টাকা। 2000। ভেরি গুড। তাহলে আমার অ্যাকচুয়ালি এখন কুরিন কত দ্বারা দেনাদার কত দাঁড়ালো? 18,000। দেনাদার হচ্ছে 18,000। তাহলে স্যার আমরা কিন্তু বাট্টা সঞ্চিতি সবার শেষে এসে বের করি, বাট্টা সঞ্চিতি সবার শেষে বের করি। 5% বাট্টা সঞ্চিতি ধার্য করলে বাট্টা সঞ্চিতি কত, এটা হচ্ছে 900 টাকা ভাইয়া। ভেরি গুড। তাহলে 18,000 টাকা গুণ 5%, তাহলে 18,000 10% 1800, আর অর্ধেক হলে 900। যেভাবেই ম্যাথ করো না কেন অ্যান্সার আমাদের 900 টাকা চলে আসতেছে। এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা? 8 নাম্বার ম্যাথটা বুঝতে পেরেছো? কে কে বুঝছো? এদিকে একটু জি ভাইয়া। কতজন আছো রেসপন্স করো? জি ভাইয়া। জি ভাইয়া বুঝেছি। এটা কিন্তু একদম কলেজের মেথড। আর একটু 8 নাম্বারের পাশে লিখে রাখো 1 নাম্বার কোশ্চেনটা এখানে প্রিন্টিং মিস্টেক আসছে, মানে এটা তোমাদের হয়তো বা সাইকোলজিক্যাল টেস্ট করার জন্য দিছিল, ওই সেম ম্যাথটাই দিছিল কিন্তু তথ্য দেওয়া হয় নাই সঠিকভাবে, বুঝছো? যার কারণে এখানে কোনো অ্যান্সার ছিল না। একটু জাস্ট লিখে রাখো যে 1 নাম্বারটার অ্যান্সার দেওয়া নাই, মানে প্রশ্নটা সেই হিসাবে ভুল হয়ে আসছে। হ্যালো, হ্যাঁ আপনার ক্যামেরা অফ। আমার ক্যামেরা অফ সবার কাছে? না ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা আমার স্ক্রিনে দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, একটু ওয়েট করো, আশা করছি যাবে, হয়তো বা নেটের কোনো প্রবলেম হয়েছে টেকনিক্যাল। তো আমার কথা তো শোনা যাচ্ছে নাকি? তো তোমাদেরকে একটু জানায় রাখলাম যে 1 নাম্বার কোশ্চেনটা একটু প্রিন্টিং মিস্টেক আসছে। এটা প্রিন্টিং মিস্টেক আমাদের না, এটা ঢাকা ভার্সিটিতেই কোশ্চেনটা এভাবে দিছে। হয়তোবা তারা হয়তো মানে চাইছেই যে এই কোশ্চেন হয়তোবা কেউ অ্যান্সার করতে না পারুক বা অ্যান্সার না করুক, অর্থাৎ একটু হালকা ভুল আসছিল। তো 1 নাম্বার কোশ্চেনটা এই জন্য বাদ দিয়ে দিছি, করাইনি এখানে। 1 নাম্বারটা আর 8 নাম্বারটা সেম। ওকে, আপনারা সবাই এখন মিউট করে রাখেন। আমরা তো অলরেডি সবাই বুঝেই গেছি, সব অনেকদিন ক্লাস করলাম, মিউট তো করাই যায়। আচ্ছা, হঠাৎ করে এখন এর মধ্যে যতগুলো ম্যাথ আছে আই হোপ সবগুলো ম্যাথই তোমরা পারবা। যদি কোনো ম্যাথে আটকায় যাও বইয়ে গিয়ে দেখবা ব্যাখ্যা দেওয়া আছে ওই কোশ্চেন গুলোর অ্যান্সারের সাথে সাথে, তো তোমরা ব্যাখ্যাগুলো পড়ে নেওয়ার চেষ্টা করবা, তাহলে আশা করছি বুঝে যাবা। আবার ব্যাখ্যাতে যদি কোনো টাইপিং মিস্টেক থাকে তাহলে ওটা নিয়ে আবার প্যারা নিও না, আমি যে ছক শিখাইছি এই ছকই ভাবেই তোমরা হচ্ছে টাকা বসাবা, টাকা বসালে 100% অ্যান্সার মিলবে। ঠিক আছে, এটা আর কি আমি যেটা শেখাচ্ছি আমি এটা কনফিডেন্টলি শেখাচ্ছি, আমার একবারে ডিরেক্ট কথা যেটা। ঠিক আছে, তো এইভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে। এখন সর্বশেষ আরেকটা বিষয় তোমাদেরকে জানাই, এটা হঠাৎ করে মনে করো দেনাদার টপিকের একটা বিষয় আসছে। এই যে 13 নম্বর কোশ্চেনটা, এটা অ্যাকচুয়ালি এই ধরনের কোশ্চেন আসে হচ্ছে, কোশ্চেন থাকে হচ্ছে যেহেতু আমরা প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ অধ্যায়টা আমরা শিখেছি, তো এর ভিতরে তো এরকম টার্ম থাকতেই পারে। তাহলে আমার ছকার কাজ নাই, আমি আশা করছি কুরিনের পুরো বিষয়টা তোমাদেরকে গুছিয়ে বলতে পেরেছি। আচ্ছা স্যার, এরপরে হচ্ছে গিয়ে আমাদের যে 13 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 13 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করে দেখি। এখানে আছে হচ্ছে স্যার 13 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো সবাই। 13 নম্বর কোশ্চেনটা হঠাৎ করে 2018-19 সালে মানে একটু চেঞ্জ টাইপের একটা ম্যাথ আসছে, অন্যরকম। তো ম্যাথের সিকোয়েন্সটা তোমাদেরকে আমি লিখাই দিচ্ছি, তাহলে এই রিলেটেড যত ধরনের ম্যাথ আসতে পারে সব তোমরা পারবা আশা করি। একটু সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে যে আমরা আমাদের মূলত কি থাকে, এটা তোমরা লিখে রাখতে পারো 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার হিসেবে প্রারম্ভিক। আচ্ছা, প্রারম্ভিক দেনাদার মানে আমরা দেনাদারের কাছ থেকে অবশ্যই কিছু টাকা পাই, সেটা আমরা লিখে রাখলাম প্রারম্ভিক দেনাদার। এন্ড দেনাদারের কাছ থেকে যত টাকা পাই এটা আগে থেকে পাই, সেটা হচ্ছে প্রারম্ভিক দেনাদার। তার এই বছরে, নতুন বছরে অবশ্যই ধারে বিক্রি করব, ধারে বিক্রি করে যত টাকা আদায় হয়ে যাবে ওই টাকাটা যদি মাইনাস করি তাহলে তো আমাদের নতুন বছরের চলতি বছরের দেনাদার বের হবে। খেয়াল করে দেখো, প্রারম্ভিক দেনাদার, তারপরে যে হচ্ছে গিয়ে কাজটা হবে হচ্ছে মূলত এরকম যে চলতি বছরের দেনাদার যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমার সমাপনী দেনাদার বের হচ্ছে।
প্রারম্ভিক দেনাদারের সাথে যদি আমি চলতি বছরের দেনাদার যোগ করি তাহলে আমার সমাপনী দেনাদার বের হচ্ছে। এখন একটু খেয়াল করে দেখো এখানে, তাহলে এখানে বলা হয়েছে বিক্রয়ের পরিমাণ হচ্ছে 1,25,000 টাকা, অর্থাৎ আমার চলতি বছরের দেনাদার কিভাবে আসবে? প্রারম্ভিক দেনাদার প্লাস, দেখো এখানে বিক্রয়ের কথাটা, এই চলতি বছরের যে বিক্রয়টা আছে এই বিক্রয় থেকে যদি আমি কি মাইনাস করে দিই, নগদে প্রাপ্তিটা যদি মাইনাস করে দিই, 1,25,000 থেকে বিক্রয় থেকে যদি আমি নগদ প্রাপ্তিটা মাইনাস করে দিই, নগদ প্রাপ্তি মাইনাস করে দিই, তারপর মাইনাস করে দিব হচ্ছে বাট্টা প্রদান, তারপরে মাইনাস করব হচ্ছে কুঋণ। খেয়াল করে দেখো, এই বিক্রয় থেকে যদি এই জিনিসগুলো মাইনাস করে দেই তাহলে তো আমার চলতি বছরের দেনাদারটা বের হয়ে যাচ্ছে। তাহলে প্রারম্ভিক দেনাদারের সাথে চলতি বছরের দেনাদার যদি আমি বের করি তাহলে আলটিমেটলি আমার কি আসবে, অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে হচ্ছে সমাপনী দেনাদার। এই সিকোয়েন্সটা একটু মনে রাখার চেষ্টা করি। ঠিক আছে, এই সিকোয়েন্সটা হচ্ছে প্রারম্ভিক দেনাদার প্লাস বিক্রয় করেছি কত, নগদ প্রাপ্তি থাকলে বিক্রয় থেকে নগদ প্রাপ্তি বাদ দিলে কি হয়ে যায়, তাহলে আমরা হচ্ছে চলতি বছরে কত টাকা দেনাদার, আর বাট্টা আর কুঋণ তো এগুলো মাইনাস করতে হবে, এরা তো আর আমাদের চলতি বছরে দেনাদার নাই। হ্যাঁ, তাহলে আমরা কি করতেছি স্যার, এখানে মূল জিনিসটা হচ্ছে যে প্রারম্ভিক দেনাদার প্লাস বিক্রয় মাইনাস নগদ প্রাপ্তি মাইনাস বাট্টা মাইনাস কুঋণ, তাহলে ইকুয়াল টু কি আসতেছে, ইকুয়াল টু আসতেছে সমাপনী দেনাদার বিষয়টা। তাহলে এই অংশটুকুতে আমরা যদি 13 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করে দেখি, ওরা বলেছে বিক্রয়ের পরিমাণ 1,25,000, নগদ পেয়েছি 50,000, খদ্দেরকে বাট্টা দিয়েছি 2,000, কুঋণের পরিমাণ 5,000, সমাপনী জের 95,000। তাহলে প্রারম্ভিক জের কত টাকা একটু খেয়াল করে দেখো, ওরা বলতেছে সমাপনী দেনাদার 95,000 টাকা, ওরা বলতেছে কুঋণ হচ্ছে 5,000 টাকা, ওরা বলতেছে স্যার কুঋণ 5,000 টাকা যেটা আমরা মাইনাস করেছি, ওরা বলেছে বাট্টা 2,000 টাকা যেটা আমরা মাইনাস করেছি, নগদে পেয়েছি কত টাকা, 50,000 টাকা, আর ধারে বিক্রয় করেছি 1,25,000। তাহলে বলেছে প্রারম্ভিক দেনাদার কত টাকা, প্রারম্ভিক দেনাদার কত টাকা। একটু সিম্পলি জিনিসটা চিন্তা করো যে আমরা যদি এখানে এই বক্সটা বের করতে চাই, আমরা তো এভাবে ম্যাথটা করতেছি না, মেইনলি এই টাকার সাথে এইগুলো যোগ, এই বিক্রয়ের টাকাটা যোগ হয়ে এই টাকাগুলো মাইনাস হলে তারপর না 95 টাকা আসছে। আমি কোশ্চেনটা তুললাম এতক্ষণে আমি জাস্ট কোশ্চেনটা তুলে ধরলাম তোমাদের সামনে, একটু খেয়াল করে দেখবো আমরা অ্যাকচুয়ালি জিনিসটা কিভাবে আমরা খুব দ্রুত করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে আমাদের দেনাদার আছে হচ্ছে 95,000 টাকা, তার মানে আমার টোটাল 95,000 টাকা দেনাদার আসবে। প্রারম্ভিক দেনাদার আমি এটা জানি না কত। আচ্ছা, তাহলে আমরা যদি শুধু এই অংশের কাজটুকু করতে পারি, একটু খেয়াল করে দেখো, চলতি বছরের দেনাদারটা, চলতি বছরের দেনাদারের কাজটা যদি আমরা করতে পারি তাহলে তো সিম্পল, আমাদের ম্যাথ হয়ে গেছে। আমরা শুধুমাত্র চলতি বছরের দেনাদারটা বের করার চেষ্টা করব। আমি বিক্রি করছি 1,25,000 টাকা, এখান থেকে 50,000 টাকা পাইছি, তাহলে 50,000 টাকা যদি বাদ দিই তাহলে অ্যাকচুয়ালি আমার দেনাদার কত টাকা, তার মানে 1,25,000 থেকে 50 বাদ দিলে 7 5 12 75,000 টাকা। তার মানে আমার কত টাকা আছে পাওনা, অ্যাকচুয়ালি 75,000 টাকা হচ্ছে দেনাদার। এই 75,000-এর মধ্যে আবার এই 5,000 টাকা পাবো না কুঋণ, তাহলে কত হয় 70,000, আবার বাট্টা আছে কত হাজার, 2,000, তাহলে কত 68,000 টাকা। খেয়াল করে দেখো চলতি বছরের দেনাদার কত টাকা আসছে, টোটাল চলতি বছরের দেনাদার হচ্ছে 68,000 টাকা, আর এর সাথে প্রারম্ভিক দেনাদারটা যোগ করলে আমার হবে কত টাকা, টোটাল সমাপনী দেনাদার হবে 95,000 টাকা। তার মানে অলরেডি তোমরা ম্যাথ বুঝে যাওয়ার কথা, কারণ এই টাইপের ম্যাথ তোমরা অনেক করেছো অলরেডি। সেটা হচ্ছে স্যার এই যে 95,000 টাকা যদি 68,000, এই 95 থেকে 68 মাইনাস করে দাও, 8 হচ্ছে 15 বিল করতে, 7 হাতে আমার 27,000, ভেরি গুড, 27,000। অর্থাৎ আমাদের কাজটা কি, কাজটা হচ্ছে এই যে চলতি বছরের যে দেনাদারের কাজটা আছে, এই চলতি বছরের দেনাদারের কাজটা আমাদেরকে করে ফেলতে হবে। চলতি বছরের দেনাদারের যে কাজটা, এই কাজটা করতে হবে। তাহলে আলটিমেটলি আমরা 68,000 টাকা যখন পাইলাম চলতি বছরের দেনাদার, বাস সমাপনী দেনাদার থেকে মাইনাস করে দাও, প্রারম্ভিক দেনাদার বের হয়ে যাবে।
কারণ এই ২৭,০০০ টাকার সাথে ৬৮,০০০ টাকা যোগ করেই তো তোমার ৯৫,০০০ টাকা আসছে। ঠিক আছে, তো অনেকে এই কোশ্চেনটা প্রবলেম বলে, তো আমি চেষ্টা করেছি এই কোশ্চেনটাও তোমাদেরকে সলভ করিয়ে দেওয়ার জন্য। যদি কেউ না বুঝে থাকো, আমি ভিডিও লেকচারটা আপলোড দেওয়ার পরে আমার এই অংশটা কেটে মানে এই অংশটুকু জাস্ট দেখো একটু ভালো করে কি কথাগুলো বলেছি। হ্যাঁ, যে আমরা মূলত কিভাবে এই সিকোয়েন্সটা দাঁড় করাইছে এবং তারপরে কিভাবে সহজে বের করতে পারলাম। আশা করছি কাজে লাগবে এটা। ঠিক আছে, আমি কি এখন স্যার কুরিন ক্লোজ করতে পারি? কুরিন ক্লোজ। ঠিক আছে, তাহলে কুরিন ক্লোজ। আমাদের আর একটা টপিকই আছে মনে হয় লেকচারে, দেখি আর কোনো টপিক আছে কি না। ঠিক আছে, আজকে লেকচারে আর একটাই টপিক আছে, সেটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব নিকাশ। তো ঠান্ডা মাথায় পড়লে আসলে বেশি কিন্তু প্যারা লাগে না। হ্যাঁ দেখো, কুরিন জিনিসটা কঠিন, তারপরে যদি আমরা স্ট্রাকচার্ড ওয়াইজ পড়ি, স্মার্টলি পড়ার চেষ্টা করি, তাহলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব সময় ওয়ার্ক হার্ড করলে হবে না, নট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক স্মার্টলি, এটাও একটা কথা আছে। তো কষ্ট করতে হবে সব সময়, তুই স্মার্ট ওয়েতে করার চেষ্টা করবো। কিভাবে সহজে করলে খুব সহজে মনে রাখলে মাথায়ও গ্যাঞ্জাম আসবে না, গোজামিলও হবে না, জিনিসটা তুমি সঠিকভাবে বের করতে পারবা। ওকে, ঠিক আছে, যদি খাতায় কিছু লেখা লাগে খাতায় লিখে নিও। এখন হচ্ছে আমরা আলোচনা করছি অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব সম্পর্কিত বিষয় নিয়ে। অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। আচ্ছা স্যার, এটা তো অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়, তাইলে এখানে 10 নাম্বার লেকচারে আসলো কেন? কারণটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা কোশ্চেন, আমাদের লেকচার শিট যে সাজানো ছিল, লেকচার শিটটা খুবই স্মার্ট ওয়েতে সাজানো হয়েছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে, ওই প্রশ্নগুলো কখনোই কিন্তু আমরা পরের দিকে দিইনি। সবসময় লেকচার শিটের শুরুর দিকে ছিল এইসব জিনিসগুলো, তোমাদের সুবিধার্থে। কারণ ওই পয়েন্টগুলো তোমরা, কারণ শুরুতে সবার একটা বিশাল জোশ জেগেছিল যে আমরা ভার্সিটি কোচিং এ ভর্তি হয়েছি, প্রচন্ড পড়াশোনার মধ্যে একটু, হ্যাঁ অনেকেই কিন্তু একটু আবেগে পড়াশোনা করেছে। শেষের দিকে এসে অনেকের এইচএসসি রেজাল্ট খারাপ হয়ে যায়, অনেকের পড়তে ভালো লাগে না, অনেকে অসুস্থও হয়ে যায়, অনেকেই অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়েও অনেকে পড়া ছেড়ে দেয়। তো বিভিন্ন কারণে পড়াশোনার গতিটা স্লো হয়ে যায়। তো সেক্ষেত্রে বলা হয় যে লেকচার শিটটা সুন্দর করে সাজানো হয়েছে। এই জন্য বলতেছি যে মূল জিনিসটা হচ্ছে তোমরা যখন মানে একটু জোশ নিয়ে এনার্জি নিয়ে আসো, ওই সময় যেন ভালো ভালো টপিক গুলো শিখে ফেলো। এবং আমি আমার ক্লাসের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, লেকচার 1 থেকে লেকচার 6 পর্যন্ত গত বছর যে 12টা কোশ্চেন আসছে, তার মধ্যে 7টা কোশ্চেনই লেকচার 1 থেকে 6 পর্যন্ত, 7টা কি 8টা, বুঝতে পারতেছো? মানে বলা যায় যে 70% কোশ্চেনই লেকচার 1 থেকে 6 এর মধ্যে ছিল। ঠিক আছে, ম্যাথ যেহেতু মোটামুটি 2-3টার বেশি আসে না, আর আমাদের পরবর্তী লেকচার গুলো কিন্তু সব ম্যাথমেটিক্যাল বেস, তার মানে এই দিকের লেকচার গুলো থেকে 2-3টা কোশ্চেন থাকে। অর্থাৎ অবশ্যই তোমাকে প্রত্যেকটা ম্যাথে পাকা হইতে হবে। যেমন গত বছর ব্যাংক সমন্বয় বিবরণী আসছে, গত বছর তো কুরিন আসে নাই, গত বছর অংশীদারি ব্যবসা আসছে, গত বছর কিন্তু অব্যবসায়ী আসে নাই, তারপর গত বছর কিন্তু অনুপাত বিশ্লেষণ আসে নাই। তার মানে তোমাদেরকে কিন্তু স্মার্টলি জিনিসটা হ্যান্ডেল করতে হবে। অর্থাৎ এক বছর একটা কোশ্চেন আসে নাই মানে না এই না যে সেটা আবার পরের বছর আসবেই না, আবার এমন না যে ওটা যেহেতু আসছে তার মানে আবার ওটাই পড়ি শুধু, অন্যগুলো পড়বো না। অর্থাৎ সবগুলোই তোমার জন্য একটু ধারণা থাকে ভালো মতো। আশা করছি সেই জিনিসটা বুঝতে পারছো আমার কথাটা। ঠিক আছে, তো আসি এখন হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয় নিয়ে একটু কথাবার্তা বলি। অব্যবসায়ী প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি কোনগুলা? অব্যবসায়ী প্রতিষ্ঠান হচ্ছে যে সকল প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত না হয়ে জনকল্যাণের উদ্দেশ্যে বা মানুষের কল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়ে থাকে, তাদেরকে বলা হয় অব্যবসায়ী প্রতিষ্ঠান। অব্যবসায়ী প্রতিষ্ঠান দুই ধরনের হয়, একটা হচ্ছে মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। তাহলে স্যার আগে একটু ব্যবসায়ী প্রতিষ্ঠানটা একটু বলে নিই। ব্যবসায়ী প্রতিষ্ঠানটা কি? সোজা কথা স্যার, যারা পণ্য ক্রয় বিক্রয় করে তাদেরকে বলা হয় ব্যবসায়ী প্রতিষ্ঠান। যারা পণ্য ক্রয় বিক্রয় করে তাদেরকে বলা হয় ব্যবসায়ী প্রতিষ্ঠান। এছাড়া বাকি সবাই অব্যবসায়ী প্রতিষ্ঠান। ঠিক আছে, কারণ তোমরা খেয়াল করে দেখো, তোমরা যে ম্যাথ করেছো সেখানে কিন্তু সেবা আয়েরও ম্যাথ করেছো।
চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মের ম্যাথ করেছো, তোমরা ডাক্তারের ম্যাথ করেছো, ইঞ্জিনিয়ারের ম্যাথ করেছো, সেবা আয় হয়েছে তাদের, তো তাদের ওটা কি পণ্য ক্রয় বিক্রয় করে? তারা তো পণ্য ক্রয় বিক্রয় করে না, তার মানে ওটাও অব্যবসায়ী প্রতিষ্ঠান, কিন্তু মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। ওগুলো অব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। কিন্তু বেসিক্যালি আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করি বা পড়াশোনাটা মেইন ফোকাস করা হয়েছে এই অধ্যায়ে, সেই ফোকাসটা হচ্ছে যে অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে কথা বলা হয়েছে। অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা, ক্লাব, সমিতি, ঠিক আছে, এই সকল বিষয়গুলো নিয়ে অব্যবসায়ী প্রতিষ্ঠান তারা কিভাবে হিসাব রাখে, কিভাবে লেনদেনগুলো হিসাব রাখে, সেই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং অব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে যে আমরা ম্যাথ গুলো শিখেছি এসএসসি, এইচএসসি তে, প্রাপ্তি প্রদান হিসাব একটা ম্যাথ আছে, আয় ব্যয় বিবরণী একটা ম্যাথ আছে, এবং বৈষয়িক বিবরণী বা উদ্ধৃত্তপত্র নামে আরেকটা ছক আছে, ম্যাথ বিবরণী আছে। এই তিনটা বিবরণী আমরা আলোচনা করে পেয়েছি ইন্টারে। ওই তিনটা বিবরণীর মধ্যে এখনো পর্যন্ত এই গত 25 বছরে ঢাকা ভার্সিটিতে মাত্র 2টা ম্যাথ আসছে, ঠিক আছে, মাত্র 2টা ম্যাথ আসছে, এবং 2টা ম্যাথই খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। তোমরা যখন বইয়ে অ্যান্সার দেখবা যে খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিছে, এমন ভাবে যে ব্যাখ্যা রিডিং পড়লেই প্রশ্নটা বোঝা যায়। তো তারপরেও আমি তোমাদেরকে ক্লাসের মধ্যেই ওই জিনিসটা আলোচনা করে দিয়ে দিব, যাতে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা একটু মাথা খাটাইতে পারো, ঠিক আছে। তো একটু খেয়াল করো, এই বিষয়টা তোমরা লিখে রাখতে পারো যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবের মধ্যে যেখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। আর এখানে যে সূত্রগুলো লেখা রয়েছে, সূত্রগুলো অলরেডি মনে হয় তোমরা জানো, যে প্রারম্ভিক মূলধন তহবিল, প্রারম্ভিক তহবিল, সমাপনী মূলধন তহবিল, এই তিনটা যে সূত্র আছে এটা আমরা সবাই জানি, এটা আমরা একতরফা দাখিলা পদ্ধতিতেও শিখেছি। প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়, তার মানে প্রারম্ভিক মূলধন, সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়, তার মানে সমাপনী মূলধন। ম্যাটারটা কিন্তু সিম্পল স্যার, বেশি কঠিন হয়ে গেল না, এইটুকু আলাদা। মেইনলি যে প্রশ্ন 2টা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই প্রশ্ন 2টার মধ্যে এই যে পরবর্তী যে 2টা সূত্র আছে, এই 2টা সূত্র সবচেয়ে বেশি কাজে লাগছে। সেটা হচ্ছে সূত্র নাম্বার 3-এর পরের যে সূত্রগুলো আছে ওগুলো, ঠিক আছে স্যার। এই যে চলতি বছরের চাঁদা আয় বের করা হয় কিভাবে, এবং চলতি বছরের প্রাপ্ত চাঁদা, এই ধরনের বিষয়গুলো আসতে পারে পরীক্ষায়। তো তোমরা, আমি যে কথাটা শর্টকাটে বলে দিই, মনে রাখার চেষ্টা করো এই জিনিসটা। এটা হচ্ছে লিখে রাখতে পারো, আমাদের কয়টা হিসাব আছে? আমাদের কাছে 2টা হিসাব আছে, একটা হচ্ছে প্রাপ্তি প্রদান হিসাব, আর একটা হচ্ছে আয় ব্যয় হিসাব। আর 3 নাম্বার যে হিসাবটা আছে, সেই হিসাবটা হচ্ছে বৈষয়িক বিবরণী বা উদ্ধৃত্তপত্র। অব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতি ফলো করে, বুঝতে পারছো? এরা কিন্তু স্মার্ট, এরা ভালো, এরা দুতরফা দাখিলা পদ্ধতি ফলো করে, লুকাপে সিওলিকে ফলো করে, ঠিক আছে। তো এরা যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতি ফলো করে, সো এদের যে উদ্ধৃত্ত পত্রটা, সেটা স্বাভাবিকভাবে আমরা যে উদ্ধৃত্ত পত্র তৈরি করেছি নরমালি, হ্যাঁ, ব্যবসায়ী প্রতিষ্ঠানের, সেই উদ্ধৃত্ত পত্র আর এই উদ্ধৃত্ত পত্র সেম, এবং তাদের কাজও সেম। অর্থাৎ সেখানে সম্পদ থাকবে, দায় থাকবে, মালিকানা সত্ত্বের জায়গায় ওটাকে মূলধন তহবিল বলা হবে। এই জন্য বলি ওইটাতে আমাদের ঝামেলা নাই, এবং ওখান থেকে প্রশ্ন আসলে সাধারণত সেটা উদ্ধৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণী ম্যাথ হিসেবে গণ্য হয়ে যায়। কিন্তু যদি প্রাপ্তি প্রদান হিসাব এবং আয় ব্যয় হিসাব থেকে প্রশ্ন আসে, তাহলে বুঝতে হবে যে এটা অব্যবসায়ী প্রশ্নটাই বোঝাচ্ছে। এখন প্রাপ্তি প্রদানের কনসেপ্টটা বোঝার চেষ্টা করবা। সেটা হচ্ছে যে যে বছরে টাকা পেয়েছি, ঠিক আছে, সেটা কোন বছরের সেটা বিবেচনা করব না আমরা, সেটা কোন বছরের টাকা বিবেচনা করব না। যে বছরে টাকা প্রাপ্তি বা প্রদান হয়েছে, সেই বছরের প্রাপ্তি প্রদানে
আসবে। যে বছরে টাকাটা প্রাপ্তি বা প্রদান হয়েছে সেই বছরেরই প্রাপ্তি প্রদান হিসাবে আসবে, সেই বছরে প্রাপ্তি প্রদান হিসাবে আসবে। এখন সে টাকাটা কোন বছরে সেটা আমরা বিবেচনা করব না, সেটা আমাদের দেখার বিষয় না। সোজা কথা, টাকাটা কোন বছরের সেটা দেখার বিষয় না। টাকা কোন বছরের সেটা বিবেচনা করব না, সেটা বিবেচনা আমরা করব না। ওকে মার্কস ভাই, আপনাকে দিয়ে আজকে ডাস্টার বানিয়েছি। হ্যাঁ, বছরের সেটা বিবেচনা করব না। ওকে স্যার, টাকাটা কোন বছরের সেটা আমরা বিবেচনা করব না, সেটা হচ্ছে আমাদের প্রাপ্তি প্রদান হিসাবে। আমি একটা এক্সাম্পল দিব, আশা করি সহজে বুঝে যাবা, কিন্তু তার আগে আমি থিওরিটিক্যাল কথাটা লিখে রাখি যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় বিষয়টা। ওকে, এরপরে আছে হচ্ছে আয় ব্যয়বাচক হিসাব। প্রাপ্তি প্রদান হিসাবে তো যে বছরেরই টাকা থাকুক ওখানে আসবেই, অন্তর্ভুক্ত হবেই। কিন্তু আয় ব্যয়বাচক হিসাবে, আয় ব্যয় হিসাবে এরকম কোনো ঝামেলা, মানে এইখানে ঝামেলাটা বেশি। এখানে শুধুমাত্র তো বলে কোনো কথা নাই, এখানে শুধু চলতি বছরের বলতে কিন্তু আমি ওই এক বছরকে বোঝাচ্ছি, মানে যে বছরের মেয়াদ শুধু সে বছরেরই হিসাবটা আসবে। এখানে শুধু চলতি বছরের আয়কে দেখানো হয়, আয় বা ব্যয়কে দেখানো হয়। অন্য কোনো বছরের টাকা এখানে থাকতে পারবে না, অন্য কোনো বছরের টাকা এখানে, অন্য বছরের আয়, অন্য যে কোনো বছরের আয় এখানে থাকতে পারবে না। ঠিক আছে, কার আনমিউট করা? আপনার কে যেন আপনাদের মধ্যে আনমিউট করা ছিল। আচ্ছা ঠিক আছে, দেখেন লেখাটা হয়েছে কিনা, লেখা হলে আমাকে একটু জানান। যদি আমার এখন হচ্ছে স্ক্রিন প্রয়োজন নাই, আমার এইটা দেখলেই হবে। এটাই হচ্ছে কি, একটু মনোযোগ সহকারে এটা দেখে একটু লিখেন। লিখা শেষ ভাইয়া। দেখি আর কে কে লেখা শেষ? লেখা শেষ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। লেখা যেহেতু শেষ, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে এটা বুঝাই দেওয়ার চেষ্টা করি। ভাইয়া, হ্যাঁ বলো। শুধু অন্য বছরের আয় থাকবে, ব্যয় থাকবে না? ও আচ্ছা, অন্য বছরের আয় ব্যয় থাকবে না আর কি অ্যাকচুয়ালি। ঠিক আছে ঠিক আছে, আমি ব্যয় কথাটাও দিয়ে দিচ্ছি, কারণ ব্যয় দিয়ে যদি কখনো প্রশ্ন আসে, যদিও প্রশ্ন আসে নাই এখনো, আয় ব্যয় এখানে থাকবে না, অন্য কোনো বছরের আয় ব্যয় থাকবে না। সাধারণত আমরা যে কোনো একটা আইটেম নিয়ে ম্যাথটা করি আর কি, হয় সেটা আয় নিয়ে ম্যাথ করি, না হয় সেটা ব্যয় নিয়ে ম্যাথ করি, এবং সাধারণত আয় নিয়ে ম্যাথটা করি। কেন? কারণ হচ্ছে ব্যয়গুলো তো স্বাভাবিকভাবে সেম ব্যয়, সব জায়গায় সব প্রতিষ্ঠানেরই সেম ব্যয় হয়, কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানে আয়টা হচ্ছে একটা আলাদা আয়। কেন? এখানে আয়ের উৎস হচ্ছে চাঁদা, অনুদান, উইলকৃত সম্পদ, চারণ কর, ঘর ভাড়া দিছে, হ্যাঁ, তারপর হচ্ছে ক্লাবের হচ্ছে গিয়ে খেলাধুলার সামগ্রী ভাড়া দিয়েছে। মানে এদের আয়ের আইটেমগুলো একটু একটু আলাদা। খাদ্য সামগ্রী বিক্রয় হতে আয়, এখানে যেহেতু আয়ের আইটেমগুলো আলাদা, যার কারণে এদের আয় থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। যেমন একটু খেয়াল করো, আমি যদি মনোযোগ দাও, এটা 2020 সাল, এর আগে ছিল হচ্ছে 2019 সাল, পরবর্তী বছর হবে 2000, না বুঝতে পারবে না, এটা 2021 সাল, পরবর্তী বছর 2022 সাল, আর আগের বছর ছিল হচ্ছে 2020 সাল। তাহলে আমাদের ম্যাথটা বুঝতে হয়তো বা সহজ হবে। সো আমরা এখন এই বছরে আছি, খেয়াল করে দেখো 2020 সালে আমরা আছি,
সরি 2021 সালে আছি, আগের বছর ছিল হচ্ছে 2020 সাল, পরবর্তী বছর হচ্ছে 2022 সাল। তো 2021 সালে আমরা চাঁদা পাইছি মোট চাঁদা পাইছি হচ্ছে 1 লক্ষ টাকা। চাঁদা পাইছি হচ্ছে 1 লক্ষ টাকা। এই যে চাঁদাটা 2021 সালে আমরা পাইছি 1 লক্ষ টাকায়, এই 2021 সালের চাঁদার মধ্যে 1 লক্ষ টাকার মধ্যে 20,000 টাকার চাঁদা হচ্ছে 2020 সালের, আর 30,000 টাকার চাঁদা হচ্ছে 2022 সালের। এরকম হতে পারে না? এরকম হতে পারে কিনা স্যার একটু বলেন। হতে পারে। জি ভাইয়া। নাকি ভুলে গেছেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমি 2021 সালে চাঁদা পাইছি 1 লক্ষ টাকা, কিন্তু এই চাঁদার ভিতরে 2020 সালের চাঁদাও থাকতে পারে, অর্থাৎ বিগত বছরের চাঁদা থাকতে পারে, আবার পরবর্তী বছর বা আগামী বছরের চাঁদাটাও থাকতে পারে। এখন যদি বলে প্রাপ্তি প্রদান হিসাবে কত টাকা চাঁদা দেখাতে হবে, সবগুলাই ব্যাচ প্রদান হিসাবে 1 লক্ষ টাকাই দেখাতে হবে। কারণ যে বছরে টাকাটা প্রাপ্তি বা প্রদান হয়েছে সেই বছরের প্রাপ্তি প্রদানে আসবে, টাকাটা কোন বছরের সেটা বিবেচনা করব না। অর্থাৎ প্রাপ্তি প্রদানে কত টাকা আসবে, তাহলে অ্যান্সার হচ্ছে 1 লক্ষ টাকা। কিন্তু যদি বলে যে আয় ব্যয় হিসাবে কত টাকা দেখাতে হবে, যদি বলে আয় ব্যয় হিসাবে কত টাকা দেখাতে হবে, তাহলে একটু খেয়াল করে দেখো, এই 1 লক্ষ টাকার মধ্যে শুধু চলতি বছরের আয়, শুধু চলতি বছরের আয় ব্যয়টাকে আমরা দেখাই। তাহলে খেয়াল করে দেখো তো স্যার, শুধু চলতি বছরে কি 1 লক্ষ টাকাই আয় হয়েছে? এই 21 সালে কি 1 লক্ষ আয় হয়েছে? না, এই টাকাটা এই বছরের না, এর মধ্যে 20,000 2020 সালের, 30,000 2022 সালের, তার মানে 50,000 টাকাই অন্য বছরের। 50,000 টাকাই কি অন্য বছরের, অন্য কোনো বছরের আয় বা ব্যয় এখানে থাকবে না। তার মানে 1 লক্ষ থেকে আমাকে 50,000 মাইনাস করে দিতে হবে। অর্থাৎ যদি আয় ব্যয় হিসাবে কত টাকা দেখাতে হবে, তাহলে অ্যান্সার আসবে শুধু 50,000 টাকা। আর যদি বলতো প্রাপ্তি প্রদানে কত টাকা অ্যান্সার আসবে, তাহলে প্রাপ্তি প্রদানে পুরো 1 লক্ষ টাকাই আসবে। বুঝতে পারলাম কিনা একটু আমাকে জানান স্যার। জি ভাইয়া। জি ভাইয়া। এবং লিখেও নিছি এটা সবাই? জি। আচ্ছা, বাকিরা সবাই চুপচাপ। আচ্ছা, আমি দেখি একটু কে কে আসো এখানে। কি ব্যাপার, কি হলো এটা? আমি মনে হয় স্ক্রিন শেয়ারই করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আছে হচ্ছে আফিয়া সামিয়া, রোল নাম্বার 197417, প্রিয়তা, অনন্যা, মুক্তার হোসাইন, সাবিনা। তোমরা সবাই চুপচাপ কেন? দেন হচ্ছে ধরা রিমা, আরিশা অন্নু, আসউইকিং। আচ্ছা যাই হোক, আমি স্পেলিংও পারিনি এটা, কি নাম লেখা। দেন হচ্ছে আবারও আমার প্রবলেম হচ্ছে। কিসের প্রবলেম হচ্ছে? নেটওয়ার্ক? ভাইয়া না আজকে না, আমাদের ক্যামেরা নেটওয়ার্ক আপনার এত খারাপ, আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু যে দেখা আপনার যাচ্ছে কথা না আমি কিছু। ঠিক মতো শুনতে পাচ্ছি না। একজন বলতেছে দেখা যাচ্ছে, কথা শুনতে পাচ্ছি না, আর একজন বলতেছে আওয়াজ আসছে। স্ক্রিন শেয়ার আসছে, দেখো তো। জি ভাইয়া। জি ভাইয়া হ্যাঁ, আসছে। সবই এখন শুনতে আসে, পাচ্ছি, এখন দেখতে আসে ভাই। পাচ্ছি সবকিছুই। ভাইয়া সব ঠিক আছে তো? বের হয়ে আবার জয়েন করো, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া, বের হয়ে জয়েন করতে হবে। আমি লাস্টে পড়ানোর সময় অনেক কিছুই করতে পারিনি। ঠিক আছে, তাহলে হচ্ছে কি একটাই সমাধান, সেটা হচ্ছে স্যার, আমরা জানি আপনাদের অনেকেরই নেটওয়ার্কের প্রবলেম করে, ঠিক আছে? আমি জানি না সবাই রেকর্ডিং দিচ্ছে কিনা, তারপরও আমি চেষ্টা করেছি রেকর্ডিংটা দেওয়ার আপনাদেরকে, শুধুমাত্র আপনাদের সুবিধার্থে। চাই যে হচ্ছে ছোট ভাই বোনগুলা চান্স পাক, ঠিক আছে? অ্যাকাউন্টিং যেন তাদেরকে কোনো পেইন না দেয়। কারণ আমি নিজে যখন ভার্সিটি কোচিং করেছি, আমার কাছে মনে হয়েছে যে আমি সবচেয়ে খারাপ পারতাম অ্যাকাউন্টিংটা, আমার কাছে মনে হইতো, ঠিক আছে? এবং আমি ভার্সিটিতে যখন পরীক্ষার হলে গেছি, পরীক্ষার প্রশ্ন স্বভাবতই যেহেতু প্রশ্ন সবকিছু প্র্যাকটিস করে গেছি, 20টার মধ্যে তো আমি এমনিই 15টা পারতামই, 15-16টা কমন আসবেই ইজি। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব কোশ্চেন পড়ে গেছো, তাদের অ্যাটলিস্ট মানে যতগুলো কোশ্চেন থাকবে 80% কোশ্চেন কমনই আসবে। 70 থেকে 80% কোশ্চেন কনসেপ্ট একদম 100% কমন, একদম 100% কমন থাকবে ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে মোটামুটি কমনই পেয়ে গেছি, বাট নতুন যেগুলো টার্ম আসছে বা ম্যাথ যেগুলো আসছে, ওগুলো আমি পারি নাই ভালো মতো।
তো আমার ওই দুঃখটা আর কি আসলে আমি চাই না যে হচ্ছে তোমাদের এই চাপ পোহাইতে হোক। তোমরা যে যে চ্যাপ্টারের ম্যাথ গুলা পারো না, আমি যে কনসেপ্ট গুলো আলোচনা করছি সাধারণত চেষ্টা করছি হচ্ছে বেসিক কনসেপ্ট গুলো তোমাদেরকে আগে জানায় তারপর ম্যাথ বোঝানোর। তো সেই বিষয়গুলো ভালো করে খেয়াল করলেই আশা করছি তোমরা ম্যাথ গুলো বুঝবা। তো রেকর্ডিং গুলো একটু দেখো, দেখে দেখে খাতায় লিখো নোট। ভাইয়া রেকর্ডিং গুলো কোথায় পাবো? রেকর্ডিং তো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে দেওয়াই আছে, সবার কাছে। লিংক গ্রুপে দেয়া আছে, কোন গ্রুপে? আমাদের FC13 এর গ্রুপ যেটা আছে ওখানে দেয়া আছে। তো ও না, আমি FC11 এর গ্রুপে পারলে কেউ দিয়ে দিও। আচ্ছা, FC11 এরও তো পাওয়ার কথা, 11 পাওয়ার কথা। ঠিক আছে ঠিক আছে, যদি ইন কেস কেউ না পেয়ে থাকো আর একবার বলছি, এই যে স্যার জাহাঙ্গীর আলম বাঁধন, এই আইডিতে শুধু আপনারা একটু আমাকে জাস্ট নক দিবেন যে স্যার ক্লাস রেকর্ডের লিংকটা লাগবে, বা সলভ ক্লাসের রেকর্ডিংটা সলভ ক্লাসের রেকর্ডিং আমার মনে নেই, কবে কি করছি কিচ্ছু মনে নেই। যাই হোক, তবে যে এখানে হচ্ছে গিয়ে যে ড্রাইভের লিংক দিছে অলরেডি সালমান আমাকে দিছে, বাট আমি চাচ্ছি ওটা পুরো এভরিওয়ানকে দিয়ে দিতে। দাঁড়াও, আর যে লিংকটা চাচ্ছ সে অলরেডি এখানেও পেয়ে গেছো, সমস্যা নেই। আচ্ছা, আমি এভরিওয়ান হিসেবে দিয়ে দিচ্ছি টেক্সটটা। দেখো এখানে একটা লিংক পেয়েছো কিনা টেক্সটে, যে লিংক চাচ্ছিলা রেকর্ডিং এর। পাইছেন স্যার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওটা জাস্ট কপি করে রেখে দেন, পরবর্তীতে যে কোনো সময় এটাতে গিয়ে আপনি হচ্ছে গিয়ে রেকর্ডিংটা দেখেন। আচ্ছা, তাহলে এখন হচ্ছে গিয়ে আমরা আলোচনা করব হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে ম্যাথ আছে সে ম্যাথ সম্পর্কিত জাস্ট একটা দুইটা ম্যাথ দেখি আমরা, যে বিষয়গুলো আসছে পরীক্ষায়, যেগুলো জাবেদা টাইপের একদম ইজি রিডিং পড়লে পারা যাবে সেই ম্যাথ আমি আসলে, বা সেই প্রশ্নটা আমি এখানে রিডিং পড়ছি না, এটা আপনাদের প্রয়োজন হলে সলভ ক্লাসে আমাকে জিজ্ঞেস করে নিতে হবে। তো এখানে সলভ করার মতো ম্যাথ আছে হচ্ছে নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6। সেটা হচ্ছে বলা হয়েছে, একটু খেয়াল করে দেখেন সবাই, একটু বোর্ডে আসেন, বোর্ডে না সরি স্ক্রিনে। মোট চাঁদা প্রাপ্তি 50,000 টাকা, চাঁদা প্রাপ্তি হয়েছে 50,000 টাকা, তার মধ্যে বিগত বছরের 5,000 টাকা, আগামী বছরের 7,500 টাকা, আর চলতি বছরে অনাদায়ী চাঁদা হচ্ছে 9,000 টাকা। তাহলে আয় ব্যয় হিসাবে চলতি বছরে কত টাকা চাঁদা খাতে দেখাতে হবে? তাহলে বলেছে আয় ব্যয় হিসাব। আয় ব্যয় হিসাব যখন বলবে তোমাদের মাথায় একটা কনসেপ্ট আসবে, সেটা হচ্ছে যে শুধুমাত্র চলতি বছরের আয়টাই আসবে, এক বছরের আয়টাই আসবে, অন্য বছরের আয় এখানে আসবে না স্যার। তাহলে মোট চাঁদা পাইছো হচ্ছে তুমি 50,000 টাকা, এই 50,000-এর মধ্যে গত বছরেরই হচ্ছে 5,000, এটা কি আসবে আমাদের এই বছরে স্যার বলেন তো? না, আসবে না, আসবে না, মাইনাস করে দিব। আগামী বছরের 7,500 এটা আসবে আমাদের এখানে? না ভাইয়া, এটাও মাইনাস করে দিব। তারপর চলতি বছরের অনাদায়ী, এটা কিন্তু আমাদের এই বছরেরই চলতি বছরেরই চাঁদা, যেটা আমরা এখনো পাই নাই, অনাদায়ী বা বকেয়া চাঁদা। তো এটা কি অন্য বছরের চাঁদা নাকি এই বছরের চাঁদা বলো? এই বছরে চলের চাঁদা। এই বছরের জন্য। তাহলে যেহেতু আমার অন্য কোনো বছরের চাঁদা নিতে পারবো না, শুধু এই বছরের চাঁদাই নিব, তার মানে এই টাকাটা যোগ হবে। যাই হোক, ফরচুনেটলি এখানে আমার যোগ করে দেয়াই আছে, আমার কষ্ট করতে হইলো না, যোগ বিয়োগ করা আছে, সেটা হচ্ছে 46,500 টাকা। তোমরা পরীক্ষার হলে যখন ম্যাথ গুলো সলভ করবা, ম্যাথের মধ্যে কোশ্চেন পড়ার পর, ম্যাথের কোশ্চেন পড়ার পর কি চেয়েছে এটা খেয়াল করবা, 1 নাম্বার। 2 নাম্বার, যে টাকাগুলো যোগ করতে হবে তার উপর যোগ চিহ্ন দিবা টাকাটার উপর, হ্যাঁ, যে টাকাটা মাইনাস করতে হবে তার উপর মাইনাস চিহ্ন দিবা। তারপর তুমি তাড়াতাড়ি ফার্স্ট কি করবা, জাস্ট যেগুলো যেগুলো যোগ করার জিনিস সব একসাথে যোগ করবা, যেগুলো মাইনাস করে সবগুলো একসাথে যোগ করবা, করে তারপর তুমি মাইনাসের কাজটা করে ফেলবা। যতগুলো প্লাসের থাকবে সব একসাথে নিবা, যতগুলো মাইনাসের থাকবে একসাথে নিবা, তারপর যোগ বিয়োগের কাজটা ইজিলি করতে পারবা। আমার কথাটা বুঝতে পারছো কিনা বিষয়টা যেটা বলেছি আসলে? জি ভাইয়া। আচ্ছা, আর ম্যাথ আছে একটা 7 নম্বরে, এটা তোমরা হচ্ছে ব্যাখ্যা দেখবা বইয়ে ব্যাখ্যা দেখবা। আর একটা ম্যাথ আছে হচ্ছে 10 নম্বরে, এটাও একটু দেখাই দিই কি দেয়া আছে। আহামরি কঠিন কিছুই আসে না এখান থেকে, আমার এই কনসেপ্টটা খেয়াল রাখলে ইনশাআল্লাহ হবে। চলতি বছরে মোট চাঁদা প্রাপ্তি 20,000 টাকা,
তার মধ্যে বিগত বছরের হচ্ছে 4,000 টাকা, আগামী বছরে 2,500, চলতি বছরে বকেয়া চাঁদা 5,500 টাকা হলে আয় ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে। একদম সিম্পল ম্যাটার, আগের ম্যাটার মতোই। তাহলে একই ম্যাথ দুইবার আসছে, যা বুঝলাম একই ম্যাথ দুইবার আসছে। হ্যাঁ না, ওখানে ইয়া নেই, লাইট কম, রান্না বান্না চলছিল তাই এখানে নিয়ে আসছি। ঠিক আছে স্যার, এইটা একটু অ্যান্সারটা আপনারা করেন, 10 নম্বর অ্যান্সারটা করেন, তারপর আজকের মতো বিদায় দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নেই। 10-এর আনসার 19,000। 10-এর অ্যান্সার 19,000। 19। মোট চাঁদা প্রাপ্তি 20,000 টাকা থেকে বিগত বছরের চাঁদা 4,000 মাইনাস করতে হবে, আর আগামী বছরের আগামী বছরের 500 টাকাও মাইনাস, চলতি বছরের 5,500 টাকা যোগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে 10 নম্বর লেকচার, যাই হোক আমি ভাবছিলাম প্যারা দিবে আমাদেরকে, তো 10 নম্বর লেকচার আহামরি খুব বেশি একটা পেইন দেয় নাই আল্লাহর রহমতে। তো এখান থেকে তোমরা অবশ্যই যে ম্যাথগুলো আছে অবশ্যই প্র্যাকটিস করবা, সবাই প্র্যাকটিস করবা। এখন এখানে হচ্ছে গিয়ে কিছু জাবেদা আছে, জাবেদা গুলো আহামরি কিছুই না তেমন, জাবেদা জাস্ট যদি ভয় পাও, তোমাদের ভয় দূর করার জন্য বলে দিচ্ছি। এখানে লেখা আছে ডিসেম্বর 31 তারিখে স্কয়ার কোম্পানি 2,000 টাকা প্রদেয় বেতন স্বীকৃতি দিয়ে সঠিকভাবে সমন্বয় দাখিলা দেয়। পরবর্তী বছরের জানুয়ারির 8 তারিখে মোট বেতন প্রদান, মোট বেতন প্রদান হচ্ছে 3,400 টাকা। কবে? জানুয়ারির 8 তারিখে। তো জানুয়ারির 1 তারিখে বিপরীত দাখিলা দেয়া হয়ে থাকলে জানুয়ারির 8 তারিখের দাখিলা কি হবে? দাখিলায় কি হবে? জানুয়ারির 8 তারিখে জাবেদা কি হবে? জানুয়ারির 8 তারিখে আমরা প্রদান করেছি বেতন 3,400 টাকা। অ্যান্সার দেয়া আছে 13D। তার মানে অবশ্যই স্যার আমরা যে সিম্পল যে জাবেদাটা জানি সেই জাবেদাটাই, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ প্রশ্নের মধ্যে তোমাদেরকে কিছু এক্সট্রা তথ্য দিয়ে জাস্ট তোমাদেরকে কনফিউজড করে দেয়, আর স্টুডেন্টরা তো কনফিউজড হয়েও যায়, কিছু করার নাই। ঠিক আছে, ওরা নতুন কিছু দেখলেই ভয় পেয়ে যায়। তো এখানে জাস্ট এই বিষয়টাই বলবো যে তোমরা বেশি টেনশন না করে যে বিষয়টা একদমই মাথায় আসবে না সেটা বাদ দাও। এমন না যে যে ফার্স্ট হবে সে 100টা কোশ্চেনেরই অ্যান্সার কারেক্ট করবে। চান্স পাওয়ার জন্য তো তোমার 100টা কারেক্ট করতে হবে না। ঠিক আছে, তার মানে তুমি একটা জিনিস একদমই মাথায় যাচ্ছে না, তবে চেষ্টা করবা, 1-2 বার চেষ্টা করলা, 3 বার চেষ্টা করলা, আসতেছে না, তাহলে বাদ দাও ভাই, স্কিপ করো এটা। ঠিক আছে, এমন তো না যে তোমার একেবারে সবগুলাই তোমার কারেক্ট হইতে হবে, সবগুলা যে তোমার কারেক্ট হইতে হবে তারপর তুমি চান্স পাবা, এমন তো কথা না। ঠিক আছে, যতটুকু না হলেই নয়, অর্থাৎ ম্যাক্সিমাম জিনিস তুমি যদি ভালো পারো আলহামদুলিল্লাহ সেটাতেই তোমাদের কাজ হবে। আর যেটা বললাম, আবারও শুরুতে বলছি, লাস্টে আরেকবার বলে দিলাম, সময় কিন্তু সেকেন্ড চান্স এই মাসটাই, এই মাস হচ্ছে তোমাদের কাছে সবচেয়ে ক্রুশিয়াল টাইম। প্লিজ ইউজ ইট প্রপারলি। সবাই খুব ভালো করে এই সময়টাকে কাজে লাগাও। আমি সময় নষ্ট করব না, তোমাদের প্রত্যেকটা মিনিটেরও দাম আছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা কি করতে যাচ্ছি বলেন? সলভ ক্লাস ভাইয়া। সলভ ক্লাস নেক্সট ক্লাসে সলভ ক্লাস করব। কত লেকচারের বলেন? 8, 9, 10। লেকচার 8, 9, 10। লেকচার 8, 9, 10 এর যতগুলো প্রবলেম আছে ম্যাথ, 2টা লেকচার করে সলভ করা যায়? না আসলে চেষ্টা করি আমরা অন্তত 3টা লেকচার পর্যন্ত। তোমরা এই 1 সপ্তাহ তো পড়তেছই, পড়াশোনা করো। 8, 9 নম্বর লেকচার তো হয়েই গেছে অনেক আগে। 10 নম্বর লেকচারটা একটু ঠান্ডা মাথায় পড়ে আমি ম্যাক্সিমাম ম্যাথই করে দিচ্ছি তোমাদেরকে। আমি প্রত্যেকটা ক্লাসে ম্যাক্সিমাম ম্যাথই করে দিই ওই সিস্টেমের। তোমরা একটু নিজেরাও চেষ্টা করবা, এই জন্য 2-1টা ম্যাথ বাদ রাখি, যে নিজেরা যেন চেষ্টা করে বুঝতে পারো যে তুমি আসলেই পারো কিনা। তো সেভাবে চেষ্টা করো, করে ম্যাথটা করো। আমি নেক্সট ক্লাসে চেষ্টা করব সলভ করার জন্য 8, 9, 10 যতটুকু পারি সলভ করব। যদি কোনো কিছু বাদ বাকি থাকে সলভের, সেটার জন্য দরকার পড়লে অফিসে কথা বলে আরেকদিন সলভ নিব। ঠিক আছে, কিন্তু চেষ্টা করো 8, 9, 10 নেক্সট ক্লাসেই সলভটা নিয়ে নিতে। কারণ হচ্ছে অলরেডি তোমরা মডেল টেস্টে চলে যাবা, কিছুদিন পরে হয়তো মডেল টেস্ট চালু হয়ে যাবে, তখন কি করবা? ভাই মডেল টেস্টটাও কি অনলাইন? আমি শিওর বলতে পারবো না, অফিস জানে, কারণ অনেকদিন ধরে অফিসও যাই না, কারণ অনলাইনে ক্লাস হওয়ার কারণে বাসাতেই আছি সে অনেকদিন ধরে। প্রথম মাসটা অফিসে থেকে ক্লাস নিয়েছিলাম, কিন্তু পরবর্তী মাসে বাসা নেওয়ার পর থেকে বাসায়ই আছি। ঠিক আছে, তা সবার জন্য শুভকামনা রইলো, সবাই ভালো থাইকো, পড়াশোনা ঠিক মতো করো। ঠিক আছে স্যার,
একটু পড়াশোনাগুলো বেশি বেশি করো, নিজেরা সময় দাও বেশি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া নেক্সট ক্লাসটা করতে যাচ্ছিলাম। হ্যাঁ, আবার জি ভাইয়া, লেকচার নাই। আবার লগ ইন করিও 12টার মধ্যে, 12টার দিকে লগ ইন করো আবার। ঠিক আছে ভাই। আচ্ছা ভাইয়া।